আচ্ছা, আমরা আমাদের অধ্যায় 5-এর সাধারণ প্রোগ্রামিং শুরু করলাম। আমি একটু বলে দিই যে সাধারণ প্রোগ্রামিং এর মধ্যে কারা পড়েছে। সাধারণ প্রোগ্রামিং গুলা খুবই সিম্পল, যেখানে তুমি শুরু করবা, করার পরে কি করবা, কিছু ইনপুট নিবা, নেওয়ার পরে কোনো একটা সূত্র দিয়ে সেটা কি বের করবা, সেটা হচ্ছে রেজাল্ট বের করবা, সেটা আউটপুট করে দিয়ে শেষ। এর মধ্যে কি কি পড়তে পারে, দুইটা সংখ্যার যোগ, দুইটা সংখ্যার মধ্যে গুণ, দুইটার মধ্যে মানে একটা থেকে আরেকটা ভাগ, তারপরে ধরো তোমার বেজ হাইট দেয়া আছে, এরিয়া বের করো, তারপরে কোন একটা ট্রায়াঙ্গেলের 3টা সাইডস দেয়া আছে, তার এরিয়া বের করো, তারপরে তোমার কোন একটা বর্গের মানে স্কয়ারের একটা বাহু বা একটা সাইড দেয়া আছে, তার এরিয়া বের করো, তারপরে হচ্ছে কোন একটা সার্কেলের হচ্ছে কি তোমার রেডিয়াসটা দেয়া আছে, তার কি বের করো, এরিয়া বের করো, এই টাইপের প্রোগ্রামগুলো। তারপরে ওই যে তোমার সেলসিয়াস টু ফারেনহাইট, ফারেনহাইট টু সেলসিয়াস, এই টাইপের যে প্রোগ্রামিং গুলা, বুঝছো, এগুলাকে আমরা কি টাইপের প্রোগ্রাম বলি বলো, সাধারণ প্রোগ্রামিং বলে থাকি। এখানে কোনো কি নাই, এখানে কোনো আমাদের আসলে কন্ট্রোল স্টেটমেন্ট নাই, কন্ট্রোলিং নাই, বুঝছো, এই জন্য এটাকে সাধারণ বলে। কন্ট্রোলিং বলতে কি, যে একটা শর্ত দিব, ওই শর্তের উপর ডিপেন্ড করে কিছু হবে ওইটা, তারপরে লুপ চলবে, ওই যে জিনিসগুলা মানে হচ্ছে তোমার কন্ডিশনাল লুপিং আর জাম্পিং, ওগুলাকে সাধারণের অন্তর্গত করা যায় না, বুঝছো। বাট আমরা এখন যেগুলো দেখছি সবই সাধারণ প্রোগ্রামিং। আমি এখন যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে তোমার এর পাশে আমি হচ্ছে অ্যালগরিদম, ফ্লোচার্ট, কোড, তিনটাই আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি, আজ তোমাদের মধ্যে বেটার একটা চলে আসে, ঠিক আছে। এবং আই থিঙ্ক তোমরা, আমি খুব ডিটেলসে যাব না, ইচ্ছা করে ডিটেলসে যাব না, বাট হচ্ছে আমি যেটা করবো সব কাভার করে দিব আর কি। হ্যাঁ, তাহলে আমি এখন খুব সিম্পল একটা প্রোগ্রাম দিয়ে শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে দুইটা সংখ্যার যোগ করব। কি করবো, কথা বলো না, দুইটা সংখ্যার যোগ করব। দুইটা সংখ্যার যোগ বলতে কি, যে আমি এমন একটা আসলে এখন প্রোগ্রাম লিখতে চলেছি, সেই প্রোগ্রামের এটাই হচ্ছে কোড, এর পাশে আমি অ্যালগরিদম দেখাবো, আর এর পাশে কি ফ্লোচার্ট দেখাবো, যেখানে তুমি দুইটা মান দিলে সেটার যোগফল কত সেটা তোমাকে বলে দিবে, বুঝতে পারছো। দুইটা সংখ্যা দিলে এটার যোগফল কত সেটা কি বলে দিবে। আমি যেটা করলাম সেটা হচ্ছে প্রথমে স্টার্ট করলাম, শোনো, তোমরা অ্যালগরিদম তোমরা ফ্লোচার্টটা ইংলিশে লেখার চেষ্টা করবা, ফ্লোচার্টটা ইংলিশে লেখার চেষ্টা করবে, এবং ফ্লোচার্ট হবে সবথেকে সিম্পল ওয়েতে এবং সবথেকে কম লেখালেখিতে, কথা বুঝছো। ফ্লোচার্টে কি বলছি বলো না, সবথেকে কম লেখালেখি হবে কোথায়, ফ্লোচার্টে, আর অনেক লেখালেখি কোথায় করব, অ্যালগরিদমে। যেমন দেখো আমরা যেটা করলাম সেটা হচ্ছে স্টার্ট করলাম, কি করলাম বলো, স্টার্ট। যদি আগে আমার হয়তো অ্যালগরিদম দেখানো উচিত ছিল, এটা কোনো ব্যাপার না। তো দেখো আগে এই শেপটা নিয়ে একটু কথা বলে ফেলি। আমি যেই শেপটা দিয়েছি একটা ক্যাপসুল টাইপের শেপ, দেখছো আশা করি। এই ক্যাপসুল টাইপের শেপটাকে বলা হয় টার্মিনাল শেপ। কি শেপ বলো না, টার্মিনাল শেপ। স্টার্ট আর এন্ড এর জন্য, কখন কখন বলো, স্টার্ট আর এন্ড এর জন্য এই শেপটা দিতে হয়। একটা প্রোগ্রামের শুরু আর কোথায়, শেষের জন্য এই শেপটা দিতে হয়। তাহলে আমরা স্টার্ট করেছি উইথ এই কি টার্মিনাল শেপ, ওকে। এখন আমরা অ্যারো দিব, কজ আমরা নেক্সট স্টেপে যাব। দেখো শুরু করার পরে আমাদের টার্গেট কি ছিল, টার্গেট ছিল দুইটা নাম্বারকে নিয়ে তার কি করব, যোগ করে দিব, দুইটা নাম্বার নিয়ে যোগ করে দিব। তাহলে ওই নাম্বার দুইটা এখন ইনপুট করব। তো কথা হচ্ছে তুমি যে নাম্বার দুইটা ইনপুট করবা, তোমাকে কিন্তু অবশ্যই ভ্যারিয়েবল, বাংলায় যেটাকে চলক বলে, সেই চলকে মান রাখতে হবে। তো আমি ধরো একটা এ নামে রাখছি চলক, আর একটা ধরো বি নামে রাখছি। তো আমি যেটা বললাম সেটা হচ্ছে, বললাম যে ইনপুট এ কমা বি, কি বললাম বলো, ইনপুট এ কমা বি, এটাই হচ্ছে না। তোমরা কি বুঝতে পারছো এখানে এ বির কথা কি বলতে যাচ্ছি। এ বি মূলত এই যে আমি যে দুইটা নাম্বার নিব না, সেই দুইটা নাম্বারকে কোথায় রাখবো, কোথায় কোথায় রাখবো বলো, এ তে রাখবো, কোথায় রাখবো, বি তে রাখবো, এ তে রাখবো আর বি তে রাখবো। তাহলে কোন শেপটা দিলাম এখন, সামান্তরিক, বা আমরা কোন শেপ, আমরা হচ্ছে প্যারালেলোগ্রাম শেপটা দিলাম, বুঝছো। এটা আসলে কখন জানো, এটা হচ্ছে ইনপুট আউটপুটের ক্ষেত্রে, কখন বলো, এটা ইনপুট আর আউটপুটের ক্ষেত্রে এই শেপটা দিতে হবে। কোন শেপটা, এই প্যারালেলোগ্রাম বা সামান্তরিক যেটাকে বলি, ইনপুটের জন্য আর কোথার জন্য বলো, আউটপুটের জন্য, ইনপুট আউটপুটের জন্য। তাহলে শুরু করছি বা স্টার্ট করছি, দেন কি করছি, ইনপুট করছি এবি, গেল ইনপুট এবি করছি, ভালো কথা। খুব এবি ইনপুট করার পরে আমাদের এখন কাজ হচ্ছে কি করা, জানো তো, এটাকে যোগ করে একটা রেজাল্ট বানানো, রেজাল্ট কি বানানো। তো এই যে যোগ যেহেতু করবা, তার মানে a প্লাস b করবা, করে আমরা যেটা করব, কোন একটা ভ্যারিয়েবল ধরো s এ রাখছি, s বলতে আমি সাম বোঝাইতে যাচ্ছি আর কি। তো এই যে জিনিসটা দেখো, এখানে কিন্তু দুইটা অপারেটর আছে, কয়টা বলো, দুইটা। এটাকে বলা হয় অ্যারিথমেটিক বা বাংলায় বলে গাণিতিক, আর এটাকে কি বলে জানো তো,
এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। কি বলছি বলো? অ্যাসাইনমেন্ট। দেখো এই সি প্রোগ্রামিং ভাষাতে a প্লাস b সমান s মানে কিন্তু ভুল এক্সপ্রেশন। এটা বোঝাচ্ছে s কে তুমি a প্লাস b এর মধ্যে রাখছো। তার মানে এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর না, এই অ্যাসাইনমেন্ট অপারেটরের পরের জিনিসটা আগেরটায় রাখা হয়। লাইক এই যে s ইকুয়াল a প্লাস b মানে কি a প্লাস b করে যা পাবো সেটা করে রাখা হচ্ছে s এ রাখা হচ্ছে। এই যদি কখনো অ্যাসাইনমেন্ট অপারেটর পেয়ে যাও, অ্যাসাইনমেন্ট অপারেটর কখন দিতে হয় বলো তো? সূত্র অ্যাপ্লাই করলে দিতে হয়। এটাও তো আলটিমেটলি যোগের এই সূত্র বলা যায়, তাই না? তো এরকম যদি ইকুয়াল কখনো পেয়ে যাও, সবসময় দেখবা এরকম রেক্ট্যাঙ্গেল শেপ, বাংলায় যেটাকে বলি আয়তক্ষেত্র। বুঝতে পারছো? কখন এই শেপ বলো তো? যখন ইকুয়াল পেয়ে যাবে তখন। তাহলে আমরা এখানে বললাম s ইকুয়াল a প্লাস b। সবাই কি বুঝতে পারছো কি বলছি বলো? s ইকুয়াল a প্লাস b বলছি। আর দেখো এই যে অ্যারোগুলা যেটা প্রোগ্রামের ফ্লো বোঝাচ্ছে, সেটা অবশ্যই একটা শেপ থেকে আরেকটা শেপকে টাচ করতে হবে, বুঝছো? এটা না করলে কিন্তু তোমাদের কলেজে কেটে দিতে পারে। এটা কেয়ারফুল থাকবে। তাহলে ফার্স্ট শুরু করে কি করছি বলো? ইনপুট করছি ab, কোনো আপত্তি তো নাই। এরপরে কি করছি? s ইকুয়াল কি করলাম? a প্লাস b করলাম। এরপরে যোগ তো হয়ে গেল। এখন আউটপুট করে দিব। কাকে আউটপুট করবে বলো তো? s কে। তাহলে আমরা এখন করে দিলাম কি বলো? আউটপুট। আমরা করে দিলাম আউটপুট। কি করলাম? আউটপুট করলাম s। আউটপুট করলাম কি বলো? s। এরপরে আমাদের কিন্তু আর কাজ নেই। আমরা কিন্তু এখন শেষ করে দিতে পারি, তাই না? আমরা এখন কি করতে পারি বলো? শেষ করে দিতে পারি, এন্ড করে দিতে পারি। স্টপ না এন্ড করবা, ঠিক আছে? তাহলে আমরা এখন কি করলাম? স্টপ এন্ড করে দিলাম আর কি, ঠিক আছে? এন্ড। সব কি বুঝছো? কোন সমস্যা আছে এটা নিয়ে? এই যে খুবই সহজ একটা প্রোগ্রামের আমি ফ্লোচার্ট দেখালাম, তার কোনো কোশ্চেন আছে? তুমি কি বুঝছো প্রত্যেকটা স্টেপ? এখানে a b এর জায়গায় অন্য নাম দেওয়ার সুযোগ আছে, s এর জায়গায় অন্য নাম দেওয়ার সুযোগ আছে, বুঝছো? তাহলে স্টার্ট করছি, ইনপুট করছি a b, দেন কি করছি? s ইকুয়াল a প্লাস b করছি, আউটপুট করছি s, দেন শেষ। খুবই সিম্পল। তবে শেপগুলো তোমাদেরকে মনে রাখতে হবে যে কখন কোন শেপ দিচ্ছি। তাহলে আমরা এই শেপটা কখন দিব? স্টপ আর এন্ডের ক্ষেত্রে, সরি স্টার্ট আর এন্ডের ক্ষেত্রে দিব। তারপরে এই শেপটা কখন দিব? ইনপুট আউটপুট। আর এই শেপটা দিব প্রসেসিং এর জন্য, বা বাংলায় প্রক্রিয়াকরণ বলে আর কি, বুঝছো? আশা করি তোমাদের কোনো সমস্যা থাকার কোনো কারণ নাই। এখন আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে এটা তো আমাদের ফ্লো চার্ট হলো, তাই না? এটা কি হলো বলো? ফ্লো চার্ট হলো। যে ফ্লো চার্টটা অনেক বেশি লেখা, সরি অনেক অল্প লেখে আমরা শেষ করেছি। সামনের দিকে বসো, এখানে বসো। অনেক অল্প লেখে শেষ করেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটা কি দেখবো বলো তো? অ্যালগরিদম। শোনো, অ্যালগরিদমটা বাংলা ভার্সনে বাংলায় লিখবে, ইংলিশ ভার্সনে ইংলিশ লিখবে, ঠিক আছে? তো আমি বাংলায় লিখে দেখাচ্ছি। ধরো আমরা যেটা করলাম সেটা হচ্ছে ধাপ 1, বা ইংলিশ ভার্সনে কি লিখতে পারবে? এটা স্টেপ 1 লিখতে পারবা। তো আমরা যেটা করি সেটা হচ্ছে সবসময় লিখবো প্রথমে যে শুরু করি। কি লিখবো বলো? শুরু করি, মানে একটু লাস্টে করি টাইপ লিখবা আর কি। তাহলে আমরা প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে কি লিখছি বলো? শুরু করি। কোনো আপত্তি আছে কারো? সবাই কি বুঝতে পারছো? তাহলে স্টার্ট করছি, দেন ইনপুট করছি a b, দেন কি করে দিলাম বলো? শুরু করি। এরপরে ধাপ 2 এ যেটা করবা, ধাপ 2 বা স্টেপ 2 এ যেটা করবা সেটা হচ্ছে তোমরা লিখবা যে a b এর মান গ্রহণ করি। এটা ভালো হয়, বুঝছো? এখানে যেহেতু এখানে লিখেছিলাম কি ইনপুট a b, এখানে তুমি যেটা করতে পারো এটা খুব ভালো হবে, সেটা হচ্ছে a, b এর কি করছি বলো? মান গ্রহণ করি। সবাই কি বুঝছো? তাহলে শুরু করছি, প্রথমে শুরু করি, তারপরে কি করছি বলো? a b এর কি মান গ্রহণ করি। ওকে, a b এর মান গ্রহণ করি, ইনপুট দা ভ্যালু অফ কি বলো? a, b। এরপরে ধাপ 3 এ যেটা করলাম সেটা হচ্ছে ওইটাই সেম, জাস্ট s ইকুয়াল a প্লাস b করি, এটা লেখা যেতে পারে আর কি। সবগুলা লাস্টে করি করবো আর কি, শেষ করি লিখবো আর কি। এরপরে ধাপ 4 এ যেটা করতেই পারি সেটা হচ্ছে s এর মান প্রদর্শন করি। s এর মান কি করি? প্রদর্শন করি। s এর মান প্রদর্শন করি। ওকে, এটা হচ্ছে ধাপ 4 এ। আর ধাপ 5 এ যেটা করব সেটা হচ্ছে শেষ করি বা স্টপ বা এন্ড আর কি, বুঝছো? এই হচ্ছে আমাদের ফ্লোচার্ট আর অ্যালগরিদম। কিসের ফ্লোচার্ট অ্যালগরিদম? দুইটা সংখ্যার মধ্যে যোগ করার জন্য। ওকে, আমরা এখন এটার জন্য একটু কোড লিখতে চাচ্ছি, সবাই মনোযোগ দিবা। এটার জন্য আমি কোড লিখতে চাচ্ছি। দেখো আমরা প্রথমে সবসময় যেটা করি সেটা হচ্ছে হেডার ফাইল আমাদের প্রোগ্রামে ইনক্লুড করি।
হেডার ফাইল ইনক্লুড করতে হ্যাশ ইনক্লুড লিখতে হয়। তো আমি যেটা করলাম হ্যাশ ইনক্লুড কি করলাম বলো, হ্যাশ ইনক্লুড stdio.h। সবাই কি বুঝতে পারছো? তাহলে এই যে এইটাকে হেডার ফাইল বলে। শোনো আমার কথা এক এক করে শোনো। প্রথম কথা হচ্ছে এখানে std মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, কি বলছি বলো, std মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, i মানে ইনপুট, ও মানে কি আউটপুট। তার মানে stdio পূর্ণ রূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। stdio এটার পূর্ণ রূপ কি বলছি বলো, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তো কথা হচ্ছে এই stdio টা কিন্তু একটা হেডার ফাইল। কি করে বুঝেছি হেডার ফাইল? লাস্টে দেখো লেখা হয়েছে কি বলো, .h। লাস্টে লেখা হচ্ছে .h, এটা দেখে বুঝেছি এটা একটা কি ফাইল বলো, হেডার ফাইল। হেডার ফাইলের লাস্টে এরকম .h থাকে। এখন মাথায় আসতে পারে এই হেডার ফাইলটাকে কেন প্রোগ্রামে সংযুক্ত করা লেগেছে। আসলে আমরা প্রোগ্রামে যদি কখনো প্রিন্টএফ ফাংশন, নাম কি বলেছি বলো, প্রিন্টএফ বা স্ক্যানএফ, প্রিন্টএফ বা কি বলো স্ক্যানএফ, এই ফাংশনগুলো প্রোগ্রামে যদি কখনো ব্যবহার করতে চাই তখন এই হেডার ফাইলটাকে মাস্ট তোমার প্রোগ্রামে কি সংযুক্ত করতে হবে। তাহলে আমরা এটা করলাম, কোনো সমস্যা তো নাই। তো দেখো তোমরা ওই যে কনসোল ইনপুট আউটপুট এটার দরকার নেই, বুঝছো, এটা না দিলেও সমস্যা নেই। আমরা একটা হেডার ফাইলে রেখেছি, নাম কি বলো, stdio.h। ওকে, গেল। এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে মেইন ফাংশনে যাচ্ছে int main। দেখো এটা হচ্ছে আমাদের মেইন ফাংশনের স্টেটমেন্টের শুরু, স্টেটমেন্টের শেষ। শোনো একটা প্রোগ্রামের মধ্যে মাস্ট নিডেড একটা ফাংশন, সেটার নাম হচ্ছে মেইন। প্রত্যেক প্রোগ্রামে এই মেইন ফাংশনটা থাকবেই থাকবে। আমরা আসলে একটা প্রোগ্রামের মাধ্যমে কি করি, কোনো একটা সমস্যার সমাধান করি। আমরা এখন যে যা লিখছি এটা ডেফিনেটলি একটা কি বলো প্রোগ্রাম। এটা কি করবে, একটা সমস্যার সমাধান করবে। আমাদের এই সমস্যার সমাধানটা আমরা মূলত এই মেইন ফাংশনের মধ্যে করব। বলো, জোরে বলো, জোরে। না না, এটা তো আমরা তো ধরেই নাই, আমরা তো ভ্যারিয়েবল ডিক্লারেশন এখানে দেখাইনি। তুমি অ্যালগরিদম ফ্লোচার্টের কথা বলছো আসলে। তো কথা যেটা আমি বলতে চাচ্ছি, দেখো আমরা ভ্যারিয়েবল ডিক্লারেশন যেটাকে বলে, ভ্যারিয়েবল ডিক্লারেশন অ্যালগরিদম ফ্লোচার্টে করি না। কেননা এটার কারণ আছে। এটার কারণ হচ্ছে দেখো এই যে সি ভাষাটা কিন্তু খুব ভালো ভাষা, ব্যাপারটা এরকম না। পাইথন ভাষা আরো সহজ ভাষা, আরো আপডেট ভাষা, পাইথন আপডেটেড ভাষা, বুঝছো। তো অনেক ভাষাতে আছে যেখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা লাগে না। তো আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট তো কোনো ভাষার জন্য করি না, বুঝছো। এজন্য আমরা এবিএস কে কি কোনোভাবে ডিক্লেয়ার করি না, যে চলক ঘোষণা বলে বাংলায়, ইংলিশে কি বলে ভ্যারিয়েবল ডিক্লারেশন, এগুলো লাগে না। ডিরেক্ট মান গ্রহণ করছি। বাট এটা সি প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রাম হচ্ছে, এই জায়গায় ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, না হলে তো এবিএস কে কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। ঠিক আছে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, এই লাইনটা আসলে আমরা মেইন ফাংশন ডিজাইন করতে চলেছি। আমরা বরাবরই আসলে মেইন ফাংশন প্রত্যেকটা প্রোগ্রামে রেখে থাকি এবং শুরুতে int দেওয়া খুব ভালো একটা অভ্যাস। এটাকে বলা হয় এই ফাংশনটা রিটার্ন টাইপ। কি বলছি বলো, এই ফাংশনটা রিটার্ন টাইপ। এই int মানে সবসময় যে রিটার্ন টাইপ ব্যাপারটা এরকম না, ভ্যারিয়েবলের আগেও হবে, সেটা ভ্যারিয়েবলের ডেটা টাইপ মিন করবে। কি করবে বলো, ভ্যারিয়েবলের ডেটা টাইপ মিন করবে যদি সেটা ভ্যারিয়েবলের নামের আগে হয়। মেইন কোনো ভ্যারিয়েবল না, মেইন একটা ফাংশন, মেইন একটা কি বলো ফাংশন। এই ফাংশনটা রিটার্ন টাইপ ইন্ডিকেট করছে। তার মানে নরমালি একটা ফাংশন আমরা যখন ডিজাইন করছি, ও কিছু একটা রিটার্ন করবে। কি টাইপ জিনিস রিটার্ন করবে এটা বুঝাইছি কি, ইন্টিজার টাইপ। এটা ভালো একটা অভ্যাস, int রাখবা। এবং int রাখার সাথে সাথে লাস্টে দেখো রিটার্ন আসলে নরমালি হচ্ছে 0 করে আর 1 করে। 0 দিয়ে বোঝায় আমার প্রোগ্রামে কোনো ভুল নাই, হ্যাঁ, এটা সফল প্রোগ্রাম আর কি। এই জন্য এখানে int দেওয়ার সাথে সাথে এখানে সবসময় কি রাখবো বলো, রিটার্ন 0 রাখবে। এটা খুব সুন্দর একটা অভ্যাস। ঠিক আছে, আশা করি এই স্ট্রাকচারটা সবসময় মেনটেন করবা। এখন আমি আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে দেখো এই যে এখানে এই যে আমরা কনসোল ইনপুট আউটপুট নামে হেডার ফাইল লিখো না, দরকার নেই। এই হেডার ফাইলটাও যুক্ত করতে পারি। এই রিটার্ন 0 আগে হচ্ছে গেট ch রাখতে পারি। ঠিক আছে, আমি একটু কারণ বলছি, বাট ব্যবহার করার দরকার নেই। ঠিক আছে, আমি একটু কারণ বলছি, ব্যবহার করার দরকার নেই। শোন, আসলে এই যে কনসোল ইনপুট আউটপুট, এটা একটা হেডার ফাইল। এটাও কি বলে, একটা হেডার ফাইল। যদি কখনো গেট ch নামের ফাংশন তুমি প্রোগ্রামে ব্যবহার করতে চাও, তখন এই কনসোল ইনপুট আউটপুটকে লাগে। এই গেট ch মূলত কনসোলটাকে হোল্ড করে। কি বলেছি বলো না, কনসোল হোল্ড করে। কনসোল বলতে এটার আউটপুট যেখানে আসবে না, ওইটাকে হোল্ড করে। বাট এখন আসলে কনসোল হোল্ড করা লাগে না, এমনিতেই কনসোল হোল্ড হয়ে থাকে। এই জন্য আমরা এই গেট ch দিব না, এখানে কি এটাও দিব না। ঠিক আছে, এটা দরকার নেই। গেল। তাহলে বরাবরই আমাদের প্রোগ্রামের এই 3টা লাইন এবং লাস্টের 2টা লাইন সেম থাকছে। সব প্রোগ্রামে মোটামুটি কি থাকছে বলো,
সেম থাকছে। এগুলো নিয়ে কোশ্চেন থাকার কথা না। যদি কোশ্চেন থাকে লেকচার 1 দেখতে পারো। লেকচার 1 এ আমি প্রায় 40 মিনিট ধরে জাস্ট এটাই এক্সপ্লেইন করছি, হোয়াই এগুলা, ঠিক আছে, এগুলো আমরা এক্সপ্লেইন করছি। তাহলে আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাকি পর্বে। দেখো, আমাদের প্রোগ্রামের শুরুতেই ভ্যারিয়েবল ডিক্লারেশন করতে হয়, বাংলা যেটাকে চলক ঘোষণা আমরা বলে থাকি। এখন কথা হচ্ছে ভ্যারিয়েবল কেন ডিক্লেয়ার করতে হয়? কারণ হচ্ছে তুমি এই যে প্রোগ্রামটাতে দেখছো যে এ নামে, বি নামে, এস নামে পাত্রগুলা যে ব্যবহার করেছি, এই পাত্রে কি টাইপের মান রাখতে পারবো সেটা আগে বলে দিতে হবে, না হলে আমাদের সি প্রোগ্রামিং ভাষা কাজ করতে পারবে না। বুঝতে পারছো? ডিরেক্ট কোনো ভ্যারিয়েবল ইউজ করা যায় না, আগে এটাকে কি করতে হয় বলেছি, ডিক্লেয়ার করতে হয়, ঘোষণা করতে হয়। সো আমরা এই চলক ঘোষণা পর্বে এসে যেটা করেছি, আইএনটি দিয়েছি। আইএনটি দেওয়া যে খুব ভালো কিছু, ব্যাপারটা এখানে এমন না। আইএনটি দেওয়া মানে কিন্তু এ নামের পাত্রের মধ্যে তুমি চাইলেও কি টাইপের মান ছাড়া, বলো, ইন্টিজার টাইপের মান ছাড়া অন্য কোনো মান রাখতে পারবা না। সো প্রোগ্রামগুলোতে আইএনটি না দিয়ে ফ্লোট দেওয়ার চেষ্টা করবা। আমি দিচ্ছি, এখনই দিচ্ছি, এটা চেঞ্জ করবা। আগে আইএনটি দিয়ে বোঝাই, দেন ফ্লোট দিব। তাহলে দেখো, আইএনটি এ ফুল স্টপ, এই লাইনটাকে বলে ভ্যারিয়েবল ডিক্লারেশন। কি বলেছি বলো, মুখে বলো প্লিজ, মুখে বলো, ভ্যারিয়েবল ডিক্লারেশন। আমি বুঝিয়েছি এ নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি যেটা ডেটা টাইপ। এখানে কিন্তু বলেছি ডেটা টাইপ, আর এখানে বলেছিলাম রিটার্ন টাইপ। এটা যেহেতু একটা ফাংশন, তার আগে এইজন্য এটা রিটার্ন টাইপ। আর এটাকে কি বলেছি বলো, ডেটা টাইপ। কার ডেটা টাইপ? এর ডেটা টাইপ। এ নামে যে ভ্যারিয়েবল, তার ডেটা টাইপ বলেছি ইন্টিজার। তার মানে তুমি এ নামে পাত্রের মধ্যে ইন্টিজার রাখতে পারবে। তো এইভাবে বারবার চাইলে আইএনটি বি, বা আবার চাইলে আইএনটি ডি, আবার চাইলে আরেকটা ভ্যারিয়েবল, এইভাবে করা যায় আর কি, বুঝছো? বাট এটা খুব ভালো অভ্যাস, ব্যাপারটা এরকম না। আমরা যেহেতু সবার ডেটা টাইপ সেম, সো আমরা কমা দিয়ে দিয়ে করে দিতে পারবো। আইএনটি এ কমা বি কমা কি বলো এস। আশা করি আমার কথা সবাই বুঝতে পেরেছো। তাহলে এখানে কয়টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি বলো তো? 3টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি। এই 3টা ভ্যারিয়েবলের ডেটা টাইপ কি দিয়েছি? ইন্টিজার দিয়েছি। তার মানে আমরা বুঝলাম যে এ নামে, বি নামে এবং এস নামে পাত্রের মধ্যে আমরা ইন্টিজার টাইপের মান রাখতে পারবো। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো, আমরা এখন একটা প্রিন্ট করব। এই প্রিন্টটা অ্যালগরিদম ফ্লো চার্টে থাকে না। এই প্রিন্টটা কেন লাগে আমি একটু বলছি। দেখো, আমাদের উদ্দেশ্য এখন খুবই সিম্পল, এ বি এর মান নিব, বা দুইটা মান নিব, এটা আমাদের এখন উদ্দেশ্য। এখন দেখো, মান নিতে আমরা যেই ফাংশন দিই সেটার নাম হচ্ছে স্ক্যানএফ। লিখো না এটা, স্ক্যানএফ। তো স্ক্যানএফ ব্যবহার করে ধরো আমরা দুইটা মান নিব, 2টা পার্সেন্টেজ ডি দিলাম। ভালো করে দেখো, দেন আমি ধরো রাখলাম একটা এ পাত্রে কমা m% এ, আমি বুঝাবো এই লাইনগুলা, কমা m% বি গেল। এইভাবে আমরা চাইলে কিন্তু দুইটা মান নিতে পারি, এইভাবে মান নিতে হয়। তো দেখো বাচ্চারা, ধরো প্রোগ্রামটা আমি যখন রান করব, দেখো আমি রান করেছি এবং তোমাদের সামনে এখন যেটা এসেছে এটাই সেই কি বলো, কনসোল। কি বলেছি বলো, কনসোল। তো দেখো, কনসোল কিন্তু চাচ্ছে। এই যে বিপ বিপ করে যে দাগটা দেখছো না, এটা কিন্তু কি একটা চাওয়ার একটা ইন্ডিকেশন যে চাচ্ছে সে। তো দেখো, আমি যদি শুধু এমন করে চাই, তুমি কি বুঝবা যে আমি মাদক চাইতেছি না টাকা চাইতেছি? বুঝবা বলো? তো আমরা আসলে যদি বলি এন্টার টু নাম্বারস, তাহলে এটা আগে শো করবে, তখন প্রোগ্রামটা একটু বেটার হবে না বলো? এই জিনিসটা কোথায় করি না? এই জিনিসটা আমরা অ্যালগরিদম ফ্লো চার্টে করি না, বাট এটা প্রোগ্রামে করা ভালো অভ্যাস। না করলে ভুল নাই, না করলে কি নাই, ভুল নাই। তার মানে আমি দাবি করতেই চাচ্ছি যে তুমি চাইলে ভ্যারিয়েবল ডিক্লারেশনের পরে কি করতে পারবো বলো, এভাবে মান ইনপুট নিতেই পারবো। বুঝছো? ইনপুট যেটা নিয়েছে এটা করা যাবে, বাট এটার আগে যদি একটা প্রিন্ট করো তাহলে প্রোগ্রামটা দেখতে ভালো হবে, আমাদের প্রোগ্রামটা ভালো হবে আর কি। ঠিক আছে? তাহলে আমি প্রিন্টএফ, ঠিক আছে, আমরা প্রিন্টএফ একটা ফাংশন নিয়েছি। শোনো বাচ্চারা, এই প্রিন্টএফ বা হচ্ছে স্ক্যানএফ, এগুলাকে কিন্তু লাইব্রেরি ফাংশন বলে। কি ফাংশন বলেছি বলো? লাইব্রেরি ফাংশন বলেছি। এই ফাংশনগুলোকে প্রোগ্রামে যদি তুমি ব্যবহার করতে চাও, তখন তোমাকে stdio-টা মাস্ট ব্যবহার করতে হবে, কেননা এই ফাংশনটার হেডার ফাইল ওটা। বুঝতে পেরেছো? তাহলে আমরা প্রিন্টএফ ব্যবহার করেছি। প্রিন্টএফ এর ডাবল কোটেশন, কি বলেছি বলো না? প্রিন্টএফ এর ডাবল কোটেশন। হ্যাঁ, প্রিন্টএফ এর ডাবল কোটেশন দেখেছো না? এই যে ডাবল কোটেশন, এই ডাবল কোটেশনের মধ্যে তুমি মূলত যা লিখবে তাই শো করবে। আমি ধরো বলেছি এন্টার টু নাম্বারস। বুঝছো? এখন আমাকে প্লিজ জিজ্ঞাসা করো না যে এখানে কি এইটাই এক্সাক্ট দিতে হবে কিনা। আমার উত্তরটা হচ্ছে আসলে তুমি এখানে যা দিবা সেটাই শো করবে। এটা নিয়ে কোনো প্যারার কিছু নাই। বুঝতে পারছো? আমি যেমন এখানে প্রিন্টএফ এর মধ্যে কি দিয়েছি, এন্টার টু নাম্বারস, দেন একটা কোলন দিয়েছি, এটা সহ শো করবে।
আর এগুলা প্রত্যেকটাই কিন্তু এক একটা স্টেটমেন্ট, এগুলাকে প্রত্যেকটা আমি কি দাবি করেছি বলো, এক একটা স্টেটমেন্ট। স্টেটমেন্টের পরে নরমালি এরকম কি দিতে হয়, সেমিকোলন দিতে হয়। তাহলে এই লাইনটার কথা যদি বলি কি বলবা, ভ্যারিয়েবল, কথা বলো, ডিক্লারেশন বলো না, ভ্যারিয়েবল ডিক্লারেশন। এই প্রিন্টের ফাংশনে কি প্রিন্ট করেছে, এন্টার টু নাম্বারস। তাহলে প্রোগ্রামটা রান করলে দেখো, এখন একটু দেখো, এখন প্রোগ্রামটা রান করছি, দেখো প্রথমে বিপ বিপ করবে না, এখন প্রথমে কি করবে না বলো, বিপ বিপ করবে না। এখন এই দেখো এই যে লেখাটা আসছে, দেখছো এই লেখাটা এসে তারপর বিপ বিপ করছে। এখন যেটা হবে, একটা নাম্বার নিবে উপরে, এন্টার চাপ দিলাম, একটা নিবে কি নিচে, বুঝতে পারছো? কিন্তু তুমি যদি এখানে একটা ব্যাকস্ল্যাশ n ইউজ করো ডাবল কোটেশনের আগে ডেফিনেটলি, তাহলে দেখা যাবে এই কোলন পর্যন্ত প্রিন্ট হয়ে নিচের লাইনে যে বিপ বিপ করবে, এটা আরো সুন্দর লাগবে দেখতে। দেখো আমি এখন জাস্ট একটু চেঞ্জ করছি, কি চেঞ্জ করছি, একটা ব্যাকস্ল্যাশ n দিয়েছি, এতে করে কি হচ্ছে দেখো, এন্টার টু নাম্বারস এই জায়গায় বিপ বিপ করছে, দেখছো? এখন দিলাম 6, আমি দিলাম 3, এটা একটু বেটার। দেন আমরা যোগ করার ওয়ে বললে সে যোগ করে দিবে। সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? এখন শোনো, এই লাইনটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, 5 নম্বর লাইন যেটা, সেটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, যেখানে জাস্ট একটা প্রিন্ট ফরম্যাটেড ফাংশন ইউজ করছি, f মিন্স ফরম্যাটেড। তো আমরা প্রিন্টের ফাংশনটা যেটা ব্যবহার করছি, সেটা আসলে কি করেছে বলতো, জাস্ট একটা জিনিস প্রিন্ট করছে। কি প্রিন্ট করছে, এন্টার টু নাম্বারস প্রিন্ট করছে, এন্টার টু নাম্বারস প্রিন্ট করছে, বুঝতে পারছো? ওকে, সবাই বুঝছো? এখন আমি স্ক্যানের ব্যাখ্যা দিচ্ছি। দেখো তোমাদের পরীক্ষায় খতে আসার মতো একটা কোশ্চেন বলবে যে এটা এক্সপ্লেইন করো। এটা মনে হয় আমার লেকচার শিটে আছে আর কি, এটার ব্যাখ্যা, এটা তোমরা অবশ্যই দেখে নিবা। আমি একটু বলে দিচ্ছি, তারপরেও দেখো, আল্লাহ তোমরা তো কিছু দেখতেছো না, তারপরেও কিছু বলতেছো না, কি গাধাগুলা নিয়ে বসে আছি সব। তো কথা হচ্ছে, দেখো এই যে লাইনটা আমি একটু এক্সপ্লেইন করতে চাচ্ছি। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে, স্ক্যানএফ নামের ফাংশনটা একটা ইনপুট ফাংশন। কি ফাংশন বলছি বলো, ইনপুট। প্রিন্টএফটা একটা আউটপুট ফাংশন। আউটপুট বলতে সে শুধু দেখায় কিছু, আর স্ক্যানএফটা কি, সে কিছু ইনপুট করে। তো প্রিন্ট স্ক্যানএফ এর ডাবল কোটেশনের মধ্যে, কি বলছি বলো, স্ক্যানএফ এর কথা বলো, ডাবল কোটেশনের মধ্যে শুধু যা থাকতে পারে সেটাকে বলা হয় ভ্যারিয়েবল ফরম্যাট স্পেসিফায়ার। বলো কি বলছি, ভ্যারিয়েবল ফরম্যাট স্পেসিফায়ার। এই পার্সেন্টেজ ডিটা কিন্তু একটা ভ্যারিয়েবল ফরম্যাট স্পেসিফায়ার। কি বলছি বলো, ভ্যারিয়েবল ফরম্যাট স্পেসিফায়ার। আমরা কয়টা দিয়েছি, 2টা। তো 2টা পার্সেন্টেজ ডি দিয়ে বুঝিয়েছি 2টা ডেসিমাল টাইপ ইন্টিজার নেবে। আসলে ইন্টিজার নেওয়ার, ইন্টিজার ডিফারেন্ট নাম্বার সিস্টেমে নেওয়া যায়। তুমি ডেসিমাল নিতে পারবা, অক্টাল নিতে পারবা, হেক্সাডেসিমাল নেওয়া যায়। বাট আমরা এইচএসসি আইসিডি তে শুধু ডেসিমাল নিয়ে কাজ করি। তাহলে পার্সেন্টেজ ডি দিবা, বুঝছো? পার্সেন্টেজ ডি কি ইন্ডিকেট করেছে যে আমরা এখন আমরা একটা না, কয়টা নিচ্ছি, 2টা। তুমি যদি একটা মান নাও তাহলে একটা পার্সেন্টেজ ডি দিবা, যদি 2টা মান নাও তাহলে কি করবা, 2টা পার্সেন্টেজ ডি দিবা। কোন আপত্তি আছে এটা নিয়ে? তাহলে আমরা 2টা ডেসিমাল টাইপ ইন্টিজার নিচ্ছি। এখন দেখো এই যে কমা, তারপর একটা এম্পারসেন্ট এ, এই কমা গুরুত্বপূর্ণ, এম্পারসেন্টটাও গুরুত্বপূর্ণ। এই এম্পারসেন্ট আসলে মিন করে যে কোথায় অ্যাড্রেসিং করতেছো এটাকে, বা কোথায় রাখছো, বুঝছো? এই এম্পারসেন্টে অ্যাড্রেস সব বোঝায় আর কি। তাহলে পার্সেন্টেজ ডি দিয়ে, মানে প্রথম ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে যেই মানটা নিবা, কি টাইপের মান নিবা বলো তো, ডেসিমাল টাইপ ইন্টিজার নিবা। সেটাকে কই অ্যাড্রেস করছো, এ তে। আবার পরেরটা যেটা নিছো সেটা কোথায় অ্যাড্রেস করছো, বি তে। এই কমা দেওয়ার ব্যাপারগুলো আসলে অভ্যাস করে করে ঠিক করতে হয়, বারবার প্র্যাকটিস করলে ঠিক হয়। তারপরে ক্লাস করাবো তোমাকে। আর যদি এটা প্র্যাকটিস না করো তাহলে সম্ভব না। আমার কথা বুঝতে পারছো? তাহলে এই লাইনটা নিয়ে কি বুঝলাম, ডাবল কোটেশনের মধ্যে 2টা পার্সেন্টেজ দিয়ে বুঝাইছি আমরা, 2টা ডেসিমাল টাইপ ইন্টিজার আমরা ইনপুট করব, এবং এখানে প্রথম এম্পারসেন্ট এ দিয়ে বুঝাইছি, এটা নিয়ে এতে রাখবো, পরের এম্পারসেন্ট বি দিয়ে বুঝাইছি, এটা নিয়ে কোথায় রাখবো, বি তে রাখবো। সবাই কি বুঝতে পারছো? কোনো সমস্যা তো নাই? ওকে, এখন দেখো আমি তোমাদেরকে যেটা বলেছি সেটা হচ্ছে, একবার বলেছিলাম, সেটা হচ্ছে ইন্টিজার না দিয়ে তোমরা চাইলে ফ্লোট নিতে পারো। ইন্টিজার না দিয়ে কি নিতে পারো, ফ্লোট। ফ্লোট দিলে কিন্তু পয়েন্ট আকারে নাম্বার তুমি যোগ করতে পারবে। ফ্লোট দিলে কি বলো, পয়েন্ট আকারে নাম্বার রাখতে পারবে। কিন্তু ইন্টিজার দিলে কি করতে পারবে না, পয়েন্ট আকারে নাম্বার রাখতে পারবে না। ফ্লোট দিলে ইন্টিজার টাইপেরও রাখতে পারবা, আবার কি পয়েন্ট আকারেও রাখতে পারবা। ফ্লোট মানে কি, ভাসমান। তাহলে আমরা ফ্লোট দিয়েছি এবিএস, ওকে। তখন ফ্লোট দিলে কিন্তু ফরম্যাট স্পেসিফায়ার চেঞ্জে কি হয়ে যায় বলো তো, পার্সেন্টেজ রেফ হয়ে যায়। ইন্টিজার দিলে কি হবে, ইন্টিজার দিলে পার্সেন্টেজ ডি, আর ফ্লোট দিলে পার্সেন্টেজ এফ। সবাই বুঝছো? এখন দেখো
তাহলে আমরা স্ক্যান করে রাখলাম কোথায় এ বি তে। এখন আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যোগ করে দেব। দেখো এই সেই এস ইকুয়াল কি বলো, এ প্লাস বি, এস ইকুয়াল কি বলো, এ প্লাস বি, এ প্লাস বি। তাহলে এটাই মূলত সেই যোগ হয়েছে, বুঝছো? তাহলে যোগ করা শেষ। এখন আমরা আনসার দেখাতে চাচ্ছি, আউটপুট করতে চাচ্ছি। আউটপুট করতে হবে প্রিন্টএফ ফাংশন দিয়ে। তাহলে এখন আমি প্রিন্টএফ এর মধ্যে দেখো বাচ্চারা কি লিখেছি। আমি এখন এখানেও কিন্তু যেমন ইচ্ছা তেমন করে লিখতে পারবো, বাট মেইন উদ্দেশ্য এস এর মানটা শো করা। মেইন উদ্দেশ্যটা কি জানো? মেইন উদ্দেশ্য হচ্ছে একটা পার্সেন্টেজ ডি মাস্ট থাকবে, সরি পার্সেন্টেজ এফ থাকবে আর কি, এবং সেটা বলে দিব কার মান, এস এর মানে। এটা মাস্ট থাকবে, বাট এটার আগে পরে চাইলে অনেক কিছু লেখা যায় প্রোগ্রামটাকে বেটার করার জন্য, বুঝতে পারছো? মূলত আউটপুটটাতে এস, এটাই দেখো এস এর, দেখো আমরা একটা কি টাইপ ফ্লোট টাইপ মান আউটপুট করেছি, এবং যেটা কার মান, এস এর মান। এটা মেইন উদ্দেশ্য, বাট আমরা এখানে অনেক কিছু লিখতে পারি। ধরো আমি লিখতে পারি যে সাম ইকুয়াল, ভালো সুন্দর লাগবে দেখতে, এটা লিখেছি, এটা আসবে। আমি একটু দেখাচ্ছি আউটপুটটা কি হবে, পরে আমি আবার বোঝাচ্ছি। দেখো দেখো বলছে এন্টার টু নাম্বারস, বুঝছো? এন্টার টু নাম্বারস কেন আসছে? আমি এখানে লিখেছি তাই আসছে। কোন আপত্তি আছে এটা নিয়ে? এই বিপ বিপ নিচে করতেছে কেন? পার্সেন্টেজ, সরি ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ এন বলবা, শুধু স্ল্যাশ এন বলবা না। তাহলে এই ব্যাকস্ল্যাশ এন এর জন্য নিচে বিপ বিপ করছে, না হলে কোথায় বিপ বিপ করতো? উপরে বিপ বিপ করতো। এবং সমস্যা হচ্ছে কি, মানে এটা তো কোনো সমস্যাই না, আশা করি বুঝতেও পারছো। মেইন কথা একটা নাম্বার নেওয়ার জন্য ব্যাকস্ল্যাশ এন না দিলেও সমস্যা হয় না, বাট দুইটা নাম্বার নিলে একটা উপরে একটা নিচে দেখতে অনেক পচা লাগে, বুঝছো? এই জন্য ব্যাকস্ল্যাশ এন দিলাম। আমি দেখো এখন নাম্বার দিলাম ধরো 8.56, বলো যখন আমি এন্টার বাটন চাপ দিব 8.56টা কোথায় যাবে? তোমরা কি বুঝতে পারছো এই মানটা কোথায় যাবে? এতে 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 চলে গেছে, বুঝছো? আবার বিপ করছে, এখন কিন্তু এই পার্সেন্টেজ ডি এর জন্য বিপ করছে। এখন আবার কি ফ্লোট টাইপ মান চাচ্ছে, আমি চাইলে 4 দিতে পারবো, কোনো সমস্যা নেই, বুঝছো? এখন এন্টার চাপ দিলে প্রথমত এটা রাখবে কোথায়, বি তে, তারপরে এই যোগটা তো দেখাবে না, এরপর একবার আনসারে চলে যাবে। দেখো আনসারে চলে গেছে, সাম ইকুয়াল এত। এবং বাই ডিফল্ট পয়েন্টের পরে এরকম 6 ডিজিটস দেখায়। বাই ডিফল্ট পয়েন্টের পরে কয় ডিজিট দেখায়? 6 ডিজিট দেখায়। দেখো 6 ডিজিট দেখিয়েছে। তুমি চাইলে এটা কম বেশি করতে পারবা, তুমি আউটপুট চাইলে কম বেশি করতে পারবা। কিভাবে কম বেশি করতে হয় জানো? এই দেখো সাম ইকুয়াল পার্সেন্টেজ এফ লেখা যা, পার্সেন্টেজ 6f না, কিন্তু পার্সেন্টেজ 0.6f লেখা থাকে। পার্সেন্টেজ এফ লিখলেও পয়েন্টের পরে 6 ডিজিট, পার্সেন্টেজ 0.6f লিখলেও কি বলো না, পয়েন্টের পরে 6 ডিজিট। বাট তুমি যদি এখানে 2 দাও তাহলে কি 2 ডিজিট, 100 দিলে 100 ডিজিট দেখাবে। ওকে, আমি এই পর্যায়ে প্রোগ্রামটা রান করে দেখাচ্ছি তোমাদেরকে। বলেছে এন্টার টু নাম্বারস, আমি দিয়েছি 5, আমি দিয়েছি 33 দিয়ে ফেলেছি, তো দেখাচ্ছে 38 দেখাচ্ছে, এবং পয়েন্টের পরে 2 ডিজিট আসছে। সবাই কি বুঝতে পারছো? কোনো কোশ্চেন থাকলে করো, না হলে আমি আরেকবার একটু বুঝে শেষ করে দিব। কোশ্চেন আছে কারো? কারো কোনো কোশ্চেন আছে? বলো স্যার। স্যার এই যে প্রিন্টএফ ওইখানে ওই এর আগে কি দিতে হবে? আমরা এ বি এর আগে যেটা না, এটা এখানে তো অ্যাড্রেসিং করতে হচ্ছে, মান নিয়ে কোথাও রাখছি, বুঝছো? তো অলরেডি কিন্তু আমাদের এস এর মধ্যে মান আছে, এটা জাস্ট প্রিন্ট করছি। এখানে দিতে হবে না, এবং দিলে ভুল হবে। তাহলে এটা মনে রাখতে পারবা যে স্ক্যানএফ এ কি লাগে বলো? স্ক্যানএফ এ মনে রাখবা যে স্ক্যানএফ একটা এ আছে এবং এম্পারসেন্ট লাগবে, প্রিন্টএফ এ কোনো এ নাই, এম্পারসেন্ট লাগবে না, এটা মনে রাখতে পারো। ওকে, আমি তাহলে একটা ছোট্ট বুঝাই দিয়ে শেষ করে দিচ্ছি। তাহলে প্রথমে এই লাইনটাকে বলেছি ভ্যারিয়েবল কথা বলো, ডিক্লারেশন। শোনো, এরপরে প্রোগ্রামগুলোতে কোনো সময় লাগবে না, এটাতে ইচ্ছা করে সময় দিচ্ছি। তাহলে এ নামে, বি নামে, এস নামে তিনটা ভ্যারিয়েবল, এ নামে, বি নামে, একটা কি নামে, এস নামে। এরপরে এই প্রিন্টএফ এর মধ্যে যা লিখছে দেখো তাই শো করছে। আপত্তি আছে কোনো? এই পার্সেন্টেজ এফ এর জন্য বিপ বিপ করছে, তুমি 5 দিয়েছো, 5 কে কোথায় করা হয়েছে, অ্যাসাইন করা হয়েছে, এতে রাখা হয়েছে, 5 কে। আবার পার্সেন্টেজ এফ তুমি 33 দিয়েছো, কোথায় রাখছে বলো? বি তে। এই লাইনে যোগ করছে, যোগ করে কি এ বি কে যোগ করে করে রাখছে, এস এ রাখছে, তার মানে এস এ চলে গেছে 38। এরপরে প্রিন্ট করছে, সাম লিখছো সাম, ইকুয়াল লিখছো ইকুয়াল, বাট পার্সেন্টেজ পয়েন্ট টু এর তার প্রিন্ট হবে না। এটা একটা ফরম্যাট স্পেসিফায়ার বুঝাইছে, একটা ফ্লোট টাইপ মান প্রিন্ট হবে, যেটা এস এর মান, এটা এস এর মান। সবাই কি বুঝছো? কোনো সমস্যা? ওকে, সমস্যা না থাকলেই খুব ভালো। আমি তাহলে এটা মুছে ফেললাম। তোমাদের আশা করি তুলে নেওয়া হয়ে গেছে, তোলাটাও গুরুত্বপূর্ণ না।
তো কি বুঝছো? ডান। ওকে, নেক্সট আমি যে প্রোগ্রামটা সলভ করতে চাচ্ছি, সহজ একটা প্রোগ্রাম, সেটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। কি বলছি বলো তো? একটা আয়তক্ষেত্র, ইংলিশে যেটাকে কি বলে? আচ্ছা, তাহলে এখন আমরা যে প্রোগ্রামটা সলভ করতে চলেছি কি বলো তো? কি বলো? একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করতে চলেছি। তো ফর্মুলাতে এটা খুবই সিম্পল। এখন দেখো, আমরা অ্যালগরিদম ফ্লোচার্টে আহামরি কোনো চেঞ্জ পাবো না। তুমি চাইলে এবিএস রাখতে পারো, বাট এটা থেকে একটু মিল রাখাটা ভালো, বুঝছো? একটু কি বলো, মিল রাখাটা ভালো। আমরা একটু মিল রেখেই কাজ করি। মিল রেখে বলতে কি, ভ্যারিয়েবলের নামগুলো ধরো এরিয়ার জন্য এ ব্যবহার করি, লেন্থের জন্য এল, তারপরে উইথের জন্য ডব্লিউ, এটা ভালো। তাহলে আমরা কি করলাম, এখানে আমরা লিখলাম ইনপুট কি এল কমা ডব্লিউ। এরপরে এরিয়া সমান যেটা করলাম এল, দেখো গুণের জন্য এই সাইনটা দিও, এটা ভালো হবে, ঠিক আছে? আমরা বোর্ড বইতে এইটাও পেয়েছি, এটাও পেয়েছি, এটাই দিয়ে দিও। তবে কোডের ক্ষেত্রে এইটা না দিলে কাটা খাবা, কোনো মিস নাই। আউটপুট করলাম কি এ, সবাই বুঝছো এটা? তাহলে এই পাশে কি করলাম, আমরা এল কমা ডাব্লিউ এর মান গ্রহণ করছি, দেন কি করছি এ ইকুয়াল এল অ্যাস্টারিস্ক ডাব্লিউ, তারপরে কি এর মানটা প্রদর্শন, শেষ। সব কি বুঝছো? আর এটার জন্য আমরা যদি কোডে আসতে চাই, এটার জন্য আমরা যদি কি কোডে আসতে চাই, সবাই দেখবে এটার জন্য আমরা কোডে যদি আসতেই চাই, আমরা ফ্লোট দিয়েই নিচ্ছি, ফ্লোট দিয়ে নিচ্ছি। তাহলে আমরা কি রাখবো এখানে, আমরা হচ্ছে এ রাখলাম, সমস্যা নেই, এল রাখলাম, ডাব্লিউ রাখলাম। আর তোমাদের কলেজে যেহেতু এটা দিচ্ছে, কোনটা দিচ্ছে, কনসোল ইনপুট আউটপুট দিচ্ছে, তোমরা দিও। আমি যদিও তোমাদেরকে এটা সহজ শিখিয়ে থাকি সবসময়, এটা সহজ শিখিয়ে থাকি, বাট এখন দেখলাম বোর্ড বইতে এটা বাদ দিয়ে দিছে, বুঝছো? এই জন্য আমি আর রাখি নাই আর কি। তাহলে এরপরে আমরা এল আর ডাব্লিউ এর মানটা নিলাম, তবে একটু মিল রেখে লেখাটা ভালো। ধরো তুমি লিখতে পারো এন্টার দ্য ভ্যালুস অফ কি লেন্থ অ্যান্ড উইথ, বা তুমি লিখতে পারো এন্টার দ্য ভ্যালু অফ এল কমা ডাব্লিউ, যা মন চাই লিখো, সমস্যা নেই। আমি লিখছি এন্টার দ্য ভ্যালুস অফ কত, এল কমা ডাব্লিউ। কি লিখছি বলো, এল কমা ডাব্লিউ, লেন্থ অ্যান্ড উইথ বুঝাইছি আর কি। ওকে, সবাই কি বুঝতে পারছো? এন্টার দ্য ভ্যালুস অফ কি বলো, এল কমা ডাব্লিউ। এরপরে আমি এফ পার্সেন্টেজ দিয়ে দিয়ে কি এল আর ডাব্লিউতে নিয়েছি। এখন আমি কি করলাম, এরিয়া সমান কি বললাম, এল ইন্টু কি করলাম, ডাব্লিউ করলাম। এরপরে আমরা প্রিন্ট করে দিলাম, কি প্রিন্ট করে দিলাম, এরিয়াটা। এরিয়া ইকুয়াল দিলাম পার্সেন্টেজ এইটা, এবং বলে দিলাম এটা কার মান, এর মান, শেষ। সব কি বুঝতে পারছো? কোনো সমস্যা? আগের প্রোগ্রামটা বুঝলে এটা বুঝতে আহামরি কোনো সমস্যা থাকার কোনো কারণ দেখছি না আমি। সবাই কি বুঝছো? কোনো কোশ্চেন আছে? ওই কোশ্চেন আছে? এই জায়গায় এরিয়া লেখার কথা বলছো? হ্যাঁ, এই জায়গায় মাস্ট কি রাখবে বলো তো? মাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে পার্সেন্টেজ এফ বা পার্সেন্টেজ পয়েন্ট টু এফটা মাস্ট, এবং তুমি যার মান প্রিন্ট করছো এটা মাস্ট, মানে এইটুক মাস্ট। আগে তুমি এরিয়া লিখবা নাকি তুমি কি লিখবা, তোমার এটা কোনো ব্যাপার না। তুমি চাইলে লিখতে পারতা যে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, আরও ভালো দেখতে লাগতো আর কি, বুঝছো? সমস্যা আছে? ওকে, এখন আমি তোমাদেরকে আরেকটা প্রোগ্রাম সলভ করে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি ওই ওদের ইয়েতে দেখলাম আর কি, সেটা হচ্ছে কি 3টা নাম্বার না 2টা নাম্বারের এভারেজ দেখাইলা। কয়টা? 3টা হোক আর 40টা হোক, ব্যাপারটা কোনো ব্যাপার না। তা আমরা যেটা করতে চলেছি, ধরো 3টা নাম্বারের কি বের করবো, এভারেজ বের করবো, বুঝতে পারছো? 3টা নাম্বারের মধ্যে কি বের করবো, এভারেজ বের করবো। ধরো এবিসি 3টা ভ্যারিয়েবল নিব, আর এভিজি নামে আরেকটা ভ্যারিয়েবল নিব, বুঝতে পারছো? সবাই কি বুঝছো? এই একই প্যাটার্ন দিয়ে প্রোগ্রাম শেষ হয়ে যাবে, একই প্যাটার্ন দিয়ে প্রোগ্রামটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কেমনে একই প্যাটার্নে শেষ হচ্ছে দেখো, এখানে ইনপুট কি করব, চেঞ্জ, সূত্র কি দিব, চেঞ্জ, আউটপুট কি করব, চেঞ্জ। ইনপুট কি করব, চেঞ্জ, এখানে একটু একটু চেঞ্জ, এখানে কি করব, এটা একটু চেঞ্জ। তাহলে আমরা কি করলাম দেখো, আমরা ইনপুট করলাম, কি করলাম বলো, এ কমা বি কমা কি করলাম, সি করলাম। এরপরে এভারেজের সূত্র বলো তো, এ প্লাস বি ডিভাইড এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই কত, 3 হবে। এখানে ফার্স্ট ব্র্যাকেটটা ম্যান্ডেটরি, বুঝছো? আর এভাবে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 3 না দিয়ে এমন করে দিও, প্রোগ্রামের মতো করে দিও। ওকে,
এরপরে কি করলাম এভিজি এর মান প্রদর্শন, আউটপুট করলাম এভিজি। বুঝছো? সেম ভাবে যদি এই জায়গায় চেঞ্জগুলো আনতে চাই তাহলে আমরা কি করব, এ কমা বি কমা সি এর মান গ্রহণ করছি, এরপরে কি করছি এভিজি আর কি, এভিজি ইকুয়াল কি করলাম এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই কত 3 করছি। এরপরে আমরা কি করছি এভিজি এর মান প্রদর্শন করছি, শেষ। দেখো কারো কোনো সমস্যা আছে কিনা? অ্যালগরিদম ফ্লো চার্ট আছে? সমস্যা আছে? তুমি বুঝছো? বুঝছো? ওকে, তাহলে এটার জন্য আমরা যদি একটু কোডে যেতে চাই, এটার জন্য আমরা যদি কোডে যেতে চাই, এটার জন্য তুলছো নাও, হাতের লিখে পড়তে পারবো তো পরে আবার আরেকজনের শুরু করেছে তো আইফোন না, আইফোন না, ওকে। স্টোরেজ খালি কর, এটা দেখো রেকর্ড ডিলেট বন্ধ হয়ে গেলে চলছে না। আচ্ছা আমরা যেটা করলাম আচ্ছা আমরা তাহলে এ কমা বি কমা সি আরেকটা কি রাখলাম এভিজি রাখছি। বুঝছো সবাই? সবাই কি বুঝছো? এখন কি করলাম এন্টার দ্য ভ্যালুস অফ কি রাখলাম এ কমা বি কমা সি রাখলাম, ঠিক আছে না? এরপরে আমরা তিনটা তো তাহলে 3টা পার্সেন্টেজ রেট দিলাম, 3টা যতগুলা মান নিবা ততগুলা। দেন প্রথমটা রাখছি কোথায় কমা এম% এতে, পরেরটা রাখছি বিতে, তারপরেটা রাখছি কোথায় কমা এম% সিতে রাখছি। ওকে, এরপরে আমরা এখন সূত্রে যাচ্ছি এভিজি ইকুয়াল কি বলবো বলো তো এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 3। এখানে ফার্স্ট ব্র্যাকেটটা ম্যান্ডেটরি, বুঝছো? না দিলে বোঝাবে যে সিকে 3 দিয়ে ভাগ দিয়েছে, আসলে কিন্তু এ প্লাস বি প্লাস সিকে 3 দিয়ে ভাগ দিব। দেন আমরা এখন প্রিন্ট করবো আউটপুটটা। তুমি এভারেজ বানান পুরা লিখতে পারো, এভিজিও লিখতে পারো, মিন লিখতে পারো, যা ইচ্ছা লিখো। এভিজি ইকুয়াল লিখলাম পার্সেন্টেজ এফ এবং বলে দিলাম এভিজি নামের যে পাত্রটা এভিজি সেটা। সবাইকে বুঝেছ? কোনো সমস্যা? হয়েছে? কোনো কোশ্চেন আছে কারো? তুমি বুঝছো ভাইয়া? আমার রাগ আগুনে কমে গেছে না আগের থেকে? কলেজে আধা গাদা পড়ে, বুঝছো? এখন এক্সপেকটেশন অনেক কমে গেছে, এখন পোলাপাইন কিছু না পারলেও রাগ কম হয় আর কি। আছে একটা কলেজ, তবে প্রভাষক আমি এখন। আচ্ছা এখন কি করতে চলেছি, ফারেনহাইট টু সেলসিয়াস, সেলসিয়াস টু ফারেনহাইটটা দেখাই দিই, ঠিক আছে? দেখো মেইন সূত্র তো জানো, সি ডিভাইড বাই কথা বলো, সি ডিভাইড বাই 5 ইকুয়াল f-32 ডিভাইড বাই 9। এই সূত্রটা সবসময় মুখস্থ রাখতে হচ্ছে, ঠিক আছে? সি ডিভাইড বাই 5 ইকুয়াল f-32 ডিভাইড বাই কত বলো 9। এখন কথা হচ্ছে তোমার যা বের করতে বলবে তাকে ফ্রি করবা। আমার কথা কি বুঝতে পারছো? যা বের করতে বলবে তাকে কি করবা? ফ্রি করবা। যা বের করতে বলবে কি মানে তোমাকে ধরে বললো ফারেনহাইট থেকে সেলসিয়াস বের করো, কি বের করতে বলছে? সেলসিয়াস। তাহলে সি ইকুয়াল সামথিং, এটা সূত্র হবে। সি ইকুয়াল সামথিং মানে কি? সিকে ফ্রি করে না? তুমি ধরো লিখনা এফ ইকুয়াল সামথিং, কখন লিখবা এফ ইকুয়াল সামথিং? যখন তোমাকে বলবে সেলসিয়াস থেকে
ফারেনহাইটে বের করো। তোমাকে যদি বলি সেলসিয়াস থেকে ফারেনহাইট তাহলে এটা, আর যদি বলি ফারেনহাইট থেকে সেলসিয়াস তাহলে সি ইকুয়াল সামথিং হবে। যা বের করতে বলবে তাকে ফ্রি করবে। এখন আমাকে বলো কোনটা করব, একটা করব বলো। ফারেনহাইট বের করব, ওদের অনেক অনেক কাছানো আছে তাই না, এটাই কঠিন। ফারেনহাইট বের করি, ঠিক আছে। তাহলে আমি যেটা করতে চলেছি এফ ইকুয়াল সামথিং, এই সূত্র যেতে চাচ্ছি। সবাই কি বুঝতে পারছো? কারণ আমাকে ফারেনহাইট বের করতে বলছে, ওকে ফ্রি করব। তাহলে ফার্স্ট ক্রস মাল্টিপ্লিকেশন করি, সি ইন্টু মিন্টু কত 9। আচ্ছা আপাতত সূত্রে গুণী লিখে রাখি, সি ইন্টু 9 ডিভাইড বাই 5 ইকুয়াল এফ মাইনাস 32। আমি ঠিক লিখছি না ভুল লিখছি? ঠিকই তো লিখছি। এখন এই 32 এর পাশে এসে কি প্লাস হয়ে যাবে, তাহলে এইটার সাথে প্লাস হবে 32। তাহলে সির সাথে 9 গুণ এটা, তার সাথে প্লাস হবে কত 32। এটার সমানই তো এফ। এখন ঘুরায় লিখলে তো কোনো সমস্যা নেই, টোটালটাই ঘুরায় লিখলাম। ফাইনালি সূত্র যেটা হচ্ছে দেখো, সি ভাষার মতো করে লিখছি, সি ইন্টু মিন্টু 9 ডিভাইড বাই 5 প্লাস 32, এটা হচ্ছে সূত্র। এখানে কোথাও ফার্স্ট ব্র্যাকেট দরকার নেই, কোথাও কি দরকার নেই, হ্যাঁ সরি। তাহলে এফ ইকুয়াল, এটা হচ্ছে সূত্র, বুঝতে পারছো? এখানে কোথাও কি দরকার নেই, ফার্স্ট ব্র্যাকেট দরকার নেই। কেন দরকার নেই জানো? কারণ আগে গুণ ভাগের কাজ করে তারপর যোগ করে, তো এই জায়গায় গুণ ভাগ আগে পরে করলে কোনো সমস্যা নেই। আর তোমার যদি ওসিডি থাকে তাহলে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আরও দিতে চাও তুমি চাইলে এই দুইটার মধ্যেও ফার্স্ট ব্র্যাকেট আবার দিতে পারো, এটাও দরকার নেই, দিলে দিতে পারো, উত্তর সেম আসবে, 100% সেম আসবে। বুঝেছো? বোঝনি কেউ আসো? আচ্ছা তাহলে এইটার যদি হয়ে থাকে, এটাই যদি হয়ে থাকে তাহলে তোমরা, আমি করি, তাহলে আমরা এখানে কি করতে চলেছি এখন, সূত্র দিয়ে খালি উত্তর বের করতে চলেছি। দেখো তাহলে আমরা কার মান নিব, সি এর মান ইনপুট করলাম, কার মান সি এর মান। এখন আউটপুট বের করতে চলেছি, এখন আউটপুট বের করতে চলেছি। তাহলে আমরা সূত্র দিলাম কি, এফ ইকুয়াল সি ইন্টু 9 ডিভাইড বাই 5 প্লাস 32। এরপরে এফ এর মানটা প্রিন্ট করে দিব। এখানেও সেম চেঞ্জ হবে, এখানেও সেম চেঞ্জ হবে। কার মান গ্রহণ করবা, কোন সূত্র অ্যাপ্লাই করবা, কার মান আউটপুট করবে, এটা চেঞ্জ হবে। তাহলে আমরা ইনপুট করেছি সি এর মান, সূত্র দিলাম এফ ইকুয়াল সি ইন্টু 9 ডিভাইড বাই 5 প্লাস 32। এরপরে এফ এর মানটা প্রিন্ট করে দিলাম, শেষ। বুঝছো? বুঝছো সবাই? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা বুঝছো না কেউ আসো? তাহলে সূত্রটা কি হইলো আমাদের, সূত্রটা হইল এফ ইকুয়াল সি ইন্টু 9 ডিভাইড বাই 5 প্লাস 32। ওকে, তাই যদি হয়ে থাকে আমরা এখন তাহলে এটার জন্য ইয়ে করে ফেলি, কোডটা দেখে ফেলি। দেখো দেখো, হ্যাঁ দেখো, একবার দুইবার তিনবার। ওকে, তাহলে দেখো আমি এখানে এখন ফ্লো চার্ট কোডে আসি। তাহলে ফ্লোট আকারে কী নিলাম, সি নিলাম আর কি নিলাম, এফ নিলাম। এরপর বললাম এন্টার দ্য টেম্পারেচার, এন্টার দ্য টেম্পারেচার ইন কোন স্কেল, এন্টার দ্য টেম্পারেচার ইন কোন স্কেলে মান নিব, সিতে, সেলসিয়াস। এন্টার দ্য টেম্পারেচার ইন সেলসিয়াস স্কেল, এন্টার দ্য SCALE, এন্টার দ্য টেম্পারেচার ইন কোন স্কেল, সেলসিয়াস স্কেল। ওকে, এরপরে পার্সেন্টেজ এফ দিয়ে নিলাম, নিয়ে কই রাখছি, সেলসিয়াসে নিয়েছি তো সিতে রাখি। এরপরে সূত্র দিব, সূত্র দিয়ে বলবো এফ ইকুয়াল সি ইন্টু 9 ডিভাইড 5 প্লাস 32, এটা হচ্ছে ফর্মুলা। দেন আমরা এখন আউটপুট করে দিব, লিখলাম যে টেম্পারেচার ইন কোন স্কেল, ফারেনহাইট, FAH REN HEIT, FAH REN HEIT, টেম্পারেচার ইন কোন স্কেল, ফারেনহাইট স্কেল ইজ এত, এটা কার মান, এফ এর মান। সবাই কি বুঝছো?
কোনো সমস্যা? একটা পারলে আরেকটা পারার কথা। ওকে, এখন আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কঠিনটাই দেখাই। ধরো তিনটা সাইডস দেয়া আছে, তিনটা কি দেয়া বলো, সাইডস দেয়া বা তিনটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, তার কি বের করবা, এরিয়া বের করবা। তো তিনটা সাইডস যেটা দেয়া আছে এটার জন্য একটু অ্যালগরিদম ফ্লো চার্টে চেঞ্জ হয়, বুঝছো? আমি নতুন করে অ্যালগরিদম ফ্লো চার্টটা দেখাতে চলেছি। আমি চেষ্টা করবো এইটুকের মধ্যে অ্যালগরিদম, এইটুকের মধ্যে ফ্লো, সরি এইটুকের মধ্যে সব করে ফেলার, তাহলে এটা অনেক বড় করে সব জায়গা পাবো। দেখো বাচ্চারা, ধরো এটা একটা ত্রিভুজ, বুঝছো? এটার তিনটা বাহু এবিসি দেয়া আছে। তখন এটার এরিয়ার ফর্মুলা কি জানো তো? এটার এরিয়ার ফর্মুলা হচ্ছে রুট ওভার কি বলো তো, এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। বুঝতে পারছো? এখানে এস এর পরিচয় কি জানো? এস এর পরিচয় হচ্ছে সেমি পেরিমিটার বা অর্ধ পরিসীমা। বুঝতে পারছো এস এর পরিচয় কি? সেমি পেরিমিটার বা অর্ধ পরিসীমা। এখন এই জায়গায় ইনপুট থাকবে কি এবিসি আর আউটপুট থাকবে এরিয়া, বাট মাঝের একটা এস যেটা সেমি পেরিমিটারটা নিজেদের বের করে নিতে হবে। বুঝতে পারছো? নিজেদেরকে কি বলো, বের করে নিতে হবে। এখানে প্রোগ্রাম অনেক টাইপের হইতে পারে। ধরো তোমাকে শুধু বললো তিনটা সাইডস দেওয়া আছে, এরিয়া বের করো, এটা একটা প্রোগ্রাম। তোমাকে তিনটা সাইডস দিয়ে বলছে যে এরিয়াও বের করো আবার পেরিমিটারও বের করো, আবার বলতে পারে এরিয়াও বের করো আবার সেমি পেরিমিটারও বের করো, যা বলবে সেই অনুসারে কাজ করতে হবে। যদি বলে শুধু এরিয়া তাহলে তো কি করব, এবিসির মান ইনপুট নিলাম, ফর্মুলা দিয়ে এস এর মানটা বের করলাম। এস এর মান মূলত কিন্তু এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই কত, 2, সেমি পেরিমিটার মানে অর্ধ। এবিসি এ প্লাস বি প্লাস সি মানে কিন্তু পেরিমিটার বা পরিসীমা, তার অর্ধেক এটা। আর তোমার যদি বলে যে পেরিমিটারও বের করতে, তখন তুমি যেটা করবা ডিরেক্ট এসে না যে, আচ্ছা আমি এক এক করে দেখাই। প্রথমে ডিরেক্ট কি দেখাতে চলেছি বলো, এবিসি দেওয়া আছে, তার কি বের করবো, এরিয়া। ওকে, তাহলে আমরা প্রথমে যেটা করলাম স্টার্ট করলাম, সবাই আমার সাথে সাথে শেষ করে দাও। তাহলে প্রথমে আমরা যেটা করলাম স্টার্ট, START স্টার্ট। ওকে, স্টার্ট করে আমরা ইনপুট করব এখন এবিএস। তাহলে ইনপুট করলাম কি এবিএস, ইনপুট এবিএস। আমি সামান্তরিক শেপটা দিয়েছি, এর মধ্যে লিখেছি ইনপুট এ কমা বি কমা কি সি, এবি সি, এবিএস না এবিসি আর কি, ঠিক আছে, এবিসি। শুরু করে এবিসি এর মানটা নিয়েছি। এখন আমরা চাইলেই প্রথমে এরিয়াতে যেতে পারবো না, আমাদেরকে প্রথমে এস এর মান বের করতে হবে। তাহলে আমি বললাম এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই কত, 2। 3 না কিন্তু আমরা কিন্তু গড় বের করতে আসিনি, আমরা এসেছি পেরিমিটারের অর্ধেক বের করতে, সেমি পেরিমিটার। তাহলে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2। ওকে, এস এর মান বের হয়েছে, এখন আমরা এরিয়াতে যাচ্ছি। তাহলে এরিয়া সমান যেটা করলাম রুট ওভার কি লিখব, এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে এইগুলো লিখলেই সমস্যা নেই কোনো, ঠিক আছে। এরপরে আমরা আউটপুট করব এরিয়ার মান, আউটপুট এরিয়া। এরপরে কিন্তু এন্ড বা শেষ, এরপরে কি বলো, এন্ড বা শেষ। বুঝছো? এটার জন্য আমি যদি অ্যালগরিদম দেখাতে চাই, তাহলে ধাপ একে কি করব, শুরু করি। ধাপ 2-এ এবিসি এর মান গ্রহণ করি, বুঝছো? এরপরে ধাপ 3, এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2 করি। এরপরে ধাপ 4, এরিয়া ইকুয়াল রুট ওভার
এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস ভি এস মাইনাস সি করি। ধাপ 5-এ এরিয়ার মান প্রদর্শন করি। এরিয়া এর মান প্রদর্শন করি। ধাপ 6-এ শেষ করি। বুঝছো? বুঝেছ? সমস্যা নেই, দিলে ভালো, মানে গুণ যদি দাও ভালো। না দাও তাইলে, গুণ চিহ্ন দিয়েছি, স্টার দিয়েছি ওখানে, ঠিক আছে তো? মানে ফোন নে, ভয় পেয়ে গেছে। হয়েছে? মিনি হার্ট অ্যাটাক। কি থেকে? কই থেকে? না বল। হ্যাঁ, তো কি হয়েছে? দেখো, আমরা এখন কোড করতে চলেছি। তাহলে কি নিলাম? এ কমা বি কমা সি, আর কি নিব? ও এস নিব, আবার কি নিব? এরিয়া নিব। এগুলো কিন্তু মান গ্রহণ করছি, এই ব্যাপারটা এরকম না, কিন্তু জাস্ট ডিক্লেয়ার করছি। এখন ইনপুট নিব, কার কার মান? ইনপুট দিব এ বি এস। তাহলে বললাম ইনপুট দ্য ভ্যালুস অফ কত? এ কমা বি কমা সি। ওকে, বুঝছো না? বুঝছো তো বাবারা? এরপরে পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এফ, সবই স্মল। প্রথমটা নিয়ে রাখছি এতে, পরেরটা নিয়ে রাখছি বিতে, তারপরটা কোথায় রাখছি? সিতে। এরপরে আমরা কি করব? এরপরে আমরা প্রথম এস এর মান বের করবো। এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই কত? 2। ফার্স্ট ব্র্যাকেটটা ম্যান্ডেটরি। এরপরে আমরা কি করব? এরপরে আমরা এরিয়ার সূত্র দিব। এরিয়া ইকুয়াল লিখব, রুটের জন্য এস কিউ আর টি ফাংশন দিব আর কি। এস কিউ, আচ্ছা পরে দিচ্ছি, আগে রুট বাদে বাকিটা দেখো। এস ইন্টু এস মাইনাস কি বলো? এস ইন্টু এস মাইনাস এ, এটার সাথে ইন্টু হবে কত? এস মাইনাস বি, এটার সাথে ইন্টু হবে কি? এস মাইনাস সি। এটাকে রুট করার জন্য এস কিউ আর টি দিয়েছি, এস কিউ আর টি। তাহলে এস কিউ আর টি করলে এটা স্কোয়ার রুট বের হয়ে যাবে, বুঝতে পারছো? দেন সেমিকোলন। ওকে, এরপরে এরিয়া ইকুয়াল সূত্র দিয়ে দিলে শেষ। এরিয়া ইকুয়াল পার্সেন্টেজে বলে দিলাম এটা কার মান? এর এরিয়ার মান, শেষ। বুঝছো? কোনো সমস্যা আছে? এর মান কেন নিলাম না? উত্তর দাও। স্ক্যান এফ এস এর মান কেন নিলাম না? হুম, 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 ঠিক। ধরো আমার দিকে তাকাও, তুমি একটা প্রোগ্রাম বানাইলা, ঠিক আছে? তুমি একটা প্রোগ্রাম বানাইলা, যে প্রোগ্রামে তোমার কি তিনটা, মানে একটা ত্রিভুজে তিনটা বাহুর মান দিলে কি এরিয়া বের করতে পারবে, এই তো ব্যাপার। এখন তুমি যদি অর্ধপরিসীমাও তার কাছে চাও, ধরো বললা যে এ বি এর মান, এর মান দাও, দিল। বি এর মান দাও, দিল। সি এর মান দাও, দিল। এরপর তুমি যদি বলো অর্ধপরিসীমাও দাও,
তাহলে ও কি বলবে জানো, বলবে ভাই তোরে অর্ধ পরিসীমা না, আমি নিজে এরিয়াটা নিজে বের করে নিচ্ছি। বোঝো নাই কথা? এস এর মানটা তো আমরা কোডার বেরই করে নিতে পারি, পারবো না? এ বি সি এর মান পাইলে আমরা এস এর মান তো বের করতে পারি, এটা আবার চাবো কেন? কথা বুঝতে পারছো? আমাদের আমাদের সমস্যাটা কী ছিল? আমার সমস্যা ছিল তিনটা বাহুর মান। এটা আমাদের আসলে আমাদের উত্তর বের করতে আর একটা এক্সট্রা কাজ করা লাগছে, এটা আমরা করবো। আমরা তো এস এর মান বের করছি, দেখছো না? এই যে এস এর মান কি আমরা বের করছি, এটা আবার চাবো কেন? এটা কি চাওয়ার কিছু আছে না? এটা আমরা তো এবিসি পাইলেই তো বের করা যায়, তাহলে এটা তো আর চাওয়ার কিছু নাই, এই জন্যই মান নিই নাই। বুঝতে পারছো? এই বুঝেছো? সকালে খেয়ে আসিস নাই কে কে? ওয়াও, আমি খেয়ে আসিনি। মনে করলাম কেউ খাওয়াবি আমারে। ওকে, এখন শোনো, শেষ না, এখন আমরা পরবর্তী প্রোগ্রাম। আচ্ছা, এখানে আমি বলি, যদি তোমার কি কি দরকার, তোমার যদি বলতো যে পরিসীমাও বের করতে, কি বের করতে বলছে? পরিসীমাও বের করতে বলছে, এরিয়াও বের করতে বলছে, তখন তুমি এখানে পি নামে আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নিলা, এস বাদ দিয়ে দিলাম, বুঝছো? তা আমরা প্রথমে কি করলাম জানো? পি এর মানটা বের করে নিলাম। কার মান? দেখো, এই দেখো বাচ্চারা, কার মান বের করছি বলো? পি এর মানটা বের করছি। করে এই জায়গায় আমি আরেকটা লাইন করলাম যে লাগবে তো, এসও লাগবে, এখানে এসও লাগবে, বুঝছো? তো আমি যেটা করলাম সেটা হচ্ছে এস ইকুয়াল বললাম কি, পি ডিভাইড বাই কত? পি ডিভাইড বাই 2, বুঝছো? এক্সট্রা আরেকটা লাইন। তখন আমরা এখানে প্রিন্ট করার সময় যেটা করতে পারি, এরিয়া সমান এত, কমা দিয়ে ধরো বললাম পেরিমিটার। পেরিমিটার বানান কি রে? পি আর এ আর আই, আর আই এমইটিআর, পেরিমিটার ইকুয়াল পার্সেন্টেজে বললাম এটা এরিয়া, আর পরেরটা কি বললাম? পি। দেখো কোডটা বুঝো কিনা, ভালো করে চোখ দিয়ে দেখো, সমস্যা হলে আমরা বললাম বুঝাই দিব। এখন তো বুঝাই নি একবারও, আগে দেখ, চোখ দিয়ে দেখ, বুঝিস না তো। সে ফ্রেন্ড কই রে ফাহমিদা, কি নাম জানো? মেঘা নাকি, দেখিস নাম মনে আছে? কই বাদ দিলাম? এস তো দিয়েছি, আগেরটা এস দিয়েছিলাম, অবশ্যই দিয়েছি, এখানে অবশ্যই দিয়েছিলাম। ওই দেখ এর কাছে তোলা আছে, দেখ দিয়েছি। যে ভ্যারিয়েবল লাগলে তো তাকে দিতেই হবে, ভ্যারিয়েবল যদি ইউজ করতে হয় সেটাকে ডিক্লেয়ার করতেই হবে, ঠিক আছে? এখানে কি করেছি বলো? এ বি এস কেন নিয়েছি? তিনটা বাহুর মান নিব তাই, পেরিমিটার আউটপুট করব তাই, সূত্রের জন্য এস লাগবে। এই মেয়ে দেখো, সূত্রের জন্য এস লাগবে, ওরে জায়গা, আর এরিয়ার জন্য তো এরিয়া। এরপরে আমরা কি করলাম? এন্টার ভ্যালু সব, এটা বুঝছো? মান নিলাম, বুঝছো? এই পেরিমিটারটা বের করে নিলাম, নিয়ে রেখে দিলাম পিতে, অ্যাজ আমরা লাস্টে প্রিন্ট করতে পারি, বুঝতে পারছো? এই জন্য পিটা আগে নিয়ে রাখছি। এরপরে এস এর মানটা বের করে নিলাম, এরপরে এস দিয়ে সূত্র অ্যাপ্লাই করে এরিয়া বের করে ফেলছি, আর পি তো অলরেডি এখানে আসেই, আছে না? দেন প্রিন্ট করে দিছি। না বুঝলে বলো যে এইটা বুঝি না, এইটা কেন করলাম বলো, আমি সেটা বলে দিচ্ছি। এই বুঝছোস? তো কোনো সমস্যা তো নাই? ওকে, এখন আর কি কি আছে দেখতো? হ্যাঁ, এখন এগুলা তো কন্ডিশনাল প্রোগ্রাম, বলেছে না সাধারণ প্রোগ্রাম, ওগুলো তো অসাধারণ।
এটা এটা প্রি টেস্ট হয়, এটা প্রি টেস্ট হলো, এটা প্রি টেস্টে হবে। আমি বলি, আমি সিলেবাস বলি, শোন। হাফ ইয়ারলিতে একটা কলেজের করা উচিত কি জানিস? হাফ ইয়ারলিতে করা উচিত সংখ্যা পদ্ধতি পুরাটা, আর একটা ধর চ্যাপ্টার 4 করা উচিত। চ্যাপ্টার 4 আর 3.1 হাফ ইয়ারলিতে কমপ্লিট। ইয়ার ফাইনালে করা উচিত কি, চ্যাপ্টার 2 নতুন করে পড়াবে, 3.2 নতুন করে পড়াবে, তাহলে 2, 3, 4, 2, 3, 4 হচ্ছে কি হাফ ইয়ারলি। ফাইনালে কি করা উচিত, 1 আর 5, সরি ইয়েতে প্রি টেস্টে কী করা উচিত, 1 আর 5 নতুন করে অ্যাড করবে, কিন্তু পরীক্ষা হবে চ্যাপ্টার 1 থেকে 5 6। টেস্টে কি শিখাবে, নতুন করে শুধু শিখাবে কি চ্যাপ্টার 6, আর এরপরে কি করবে চ্যাপ্টার 5 আর 3.2 রিভিশন করাবে কলেজ, করিয়ে টেস্টে নিবে কি পুরা বইয়ের। এটা হচ্ছে, এইটাই সব থেকে পারফেক্ট সিলেবাস হওয়া উচিত। নি তুই তুই করে ওকে। নেক্সট প্রোগ্রাম বাচ্চারা, আমি আরও একটা প্রোগ্রাম দেখাচ্ছি তোমাদেরকে। এখন আমি কি 2টা নাম্বারের মধ্যে বড় ছোট এগুলো দেখাবো কিনা বলো, এটা আমার তো দেখাতে সমস্যা নেই, বাট এটা সাধারণ প্রোগ্রাম না। কি কি আছে, দুইটা না 3টা? বুঝছি তো। আচ্ছা ওকে, তো আরে গসাগু তো বইয়ের সবচেয়ে কঠিন প্রোগ্রাম। তাহলে এখন কই যাব বলো, কোনটা করাবো? 3টা সংখ্যার বড়, আর কি কি বললাম, ইভেন অড। সহজটা দেখাই, ইভেন অড দেখাই। আরে দেখাবো, সব দেখাবো, এত প্যারা দিস না। ওকে দেখো, একটা সংখ্যা ইভেন নাকি অড, কি বলছি বলো? একটা সংখ্যা ইভেন নাকি অড? ইভেন মানে কি জানো তো? ইভেন মানে হচ্ছে জোড়, অড মানে কি? অড মানে হচ্ছে বিজোড়। জোয়েরিয়া বল, জোর বিজোড় কেমনে বের করে? কে পারোস? তুই কি করতে আসছিস আজকে, কি করতে আসছিস? ওকে, কথা হচ্ছে দেখো, মানে পূর্ণ যে সংখ্যাগুলো যেগুলো ইন্টিজার বলি, সেটা 22 হোক আর 23 হোক আর 24 হোক, এই পূর্ণ সংখ্যাগুলোকে যদি আমরা কখনো 2 দিয়ে ভাগ করি, ভাগশেষ ডেফিনেটলি শূন্য হবে, আর কত হবে 1। এর বাইরে হওয়ার কোনো সুযোগই নেই। একটা পূর্ণ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে বা কি হবে, 1 হবে। দেখো পার্সেন্টেজ বলে একটা অপারেটর আছে, যেটাকে আমরা বলি মডুলো অপারেটর বা মডও বলে আর কি, বুঝছো? এই পার্সেন্টেজ অপারেটরটা দিয়ে রিমাইন্ডার বা বাংলায় যেটাকে বলে ভাগশেষ, সেটা বের করে। মনে করো একটা নাম্বার 40, পার্সেন্টেজ দিলা 2, এটার উত্তর কি হবে জানো? আবার বলে 20, এটার উত্তর হবে 0। 40কে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ কত, 0। কিন্তু তুমি যদি দাও 41 পার্সেন্টেজ, উত্তর হবে কত, 1 হবে। বুঝতে পারছো? এখন আমি বললাম যে নাম্বারটা আমি নিব, আমি তো একটা নাম্বার নিব, ধরো আমি নিলাম n, আমি বললাম n পার্সেন্টেজ 2, এটার মানে কি জানো? n রে 2 দিয়ে ভাগ করে যে ভাগশেষ হচ্ছে সেটা। n পার্সেন্টেজ 2 মানে n কে 2 দিয়ে ভাগ করে যে ভাগশেষ হচ্ছে সেটা। n পার্সেন্টেজ 2 মানে n কে 2 দিয়ে ডিভাইড করে যে রিমাইন্ডার হচ্ছে সেইটা। সেটা যদি কার সমান হয়, শূন্যের সমান হয়। এই ডাবল ইকুয়াল একটা অপারেটর, যেটাকে আমরা মূলত কি টাইপের অপারেটর বলি জানো তো? রিলেশনাল অপারেটর বলি। এটা বোঝাচ্ছে সমান কিনা, মানে এই পাশ আর এই পাশ সমান কিনা, মানে এনকে 2 দিয়ে ভাগ করে যে ভাগশেষ সেটা শূন্যের সমান কিনা, এটা হচ্ছে কন্ডিশন। বুঝেছো? এই শর্তটার বাংলা বলি, এর শর্তটার বাংলা হচ্ছে এনকে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্যের সমান কি না। বুঝতে পারছো? বুঝলে বুঝলা, না বুঝলে কিছু করার নেই। দেখো বাচ্চারা, আমি যেটা করেছি, এই প্রোগ্রামে ইন্টিজার দেওয়াটা খুব ভালো একটা অভ্যাস হতে পারে, কারণ ইভেন অড কিন্তু ইন্টিজার ছাড়া আর কারো হয় না, বুঝছো?
তাহলে এ আর বি নিয়েছে, এন নিয়েছে একটা ভ্যারিয়েবল। ওকে বাচ্চারা, এরপরে বললাম এন্টার নাম্বার, এন্টার অ্যান ইন্টিজার বললাম, বুঝছো? সবাই কি বুঝছো? এন্টার ইন্টিজার, আমি পার্সেন্টেজ এন দিব না, আমার মন চাচ্ছে না। পার্সেন্টেজ ডি দিয়ে নাম্বারটা নিলাম, নিয়ে কই রাখলাম, এনে রাখছি। ওরপি দেখ এ পর্যন্ত বুঝছোস কিনা, বুঝছোস? ওই বুঝছোস? এগুলো দিলে আসলে কাজ হয়, স্টিকারগুলা কি করে এটা? ওকে, আমার একটা স্টুডেন্ট ছিল, বুঝছোস, মানে 21 ব্যাচের, ওর অনেক পিম্পল ছিল, অনেক। বাট রিসেন্টলি দেখলাম, সেদিন দেখা হলো, মানে পুরাই আর চিনি নাই, মানে একদম। এটা আসলে জিনোটাইপ, এটার জন্য জিন দায়ী। ওকে, তাহলে দেখো এর নামে একটা ভ্যারিয়েবল, বাচ্চারা বুঝেছো? তারপরে কি ইন্টিজার, তারপর পার্সেন্টেজ ডি দিয়ে নিয়ে কই রাখছি, এনে রাখছি। এরপরে সূত্র দিলাম, আমি এটা ইফ এলস দিয়ে করে দেখাচ্ছি। কি দিয়ে বলো? ইফ এলস। বললাম ইফ, ইফ এলসের স্ট্রাকচারটা দেখো, ইফ শর্ত স্টেটমেন্ট, এলস নো শর্ত অনলি স্টেটমেন্ট। আমার দিকে তাকাও, ইফ এলসে একটা শর্ত থাকে, দুইটা স্টেটমেন্ট থাকে। কি বলছি বলো? ইফ এলসে বলো, এই মেয়ে বলো, এই গুলি করে দিব একদম। ইফ এলসে একটা শর্ত থাকে, দুইটা কি থাকে? স্টেটমেন্ট থাকে। একটা স্টেটমেন্ট হচ্ছে আমার দিকে, একটা স্টেটমেন্ট হচ্ছে ইফের আন্ডারে, আর একটা স্টেটমেন্ট কার আন্ডারে? এলসের। এই শর্ত সত্যি হলে এইটা করে, আর এই শর্ত মিথ্যা হলে কি করে? এইটা করে। এই সেকেন্ড ব্র্যাকেট দিবা কি দিবা না, এটা আসলে বলছি আমি। ধরো ইফ শর্ত, শর্তে দিলাম কি? শর্ত দিলাম এন পার্সেন্টেজ টু ডাবল ইকুয়াল গুরুত্বপূর্ণ ইকুয়াল 0, বুঝছো? এই শর্তটা সত্যি হলে এইটা এর মধ্যে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, ইচ্ছা করে দিয়েছি, এটা বাদ দিয়ে দিব পরে। এটা হচ্ছে ইফের স্টেটমেন্ট লিখবে এর মধ্যে, বুঝছো? আর এটা কি রাখলাম? এলস, এলসের স্টেটমেন্ট রাখবো এই যে এর মধ্যে, বুঝছো? এলস স্টেটমেন্ট রাখবো এর মধ্যে। তাহলে এরকম হবে প্রোগ্রামটা, এরকম হবে প্রোগ্রামটা, বুঝছো? কি বুঝলা বলো তো? ইফ এই শর্ত, এই শর্ত হলে কি এর মধ্যে কোড ঢুকে যাবে, এইটা স্কিপ করবে, আর এটা যদি কি হয়? মিথ্যা হয়, তখন কি বলো? এটা স্কিপ করে এখানে চলে আসবে। তাহলে এটার কন্ডিশন স্টেটমেন্টের মধ্যে আমি প্রিন্ট করলাম, প্রিন্টের মধ্যে বললাম পার্সেন্টেজ, আরে ডাবল কোটেশনের মধ্যে পার্সেন্টেজ ডি ইজ ইভেন, ইভেন নাম্বার, ইভেন, জাস্ট ইভেন বলছি, আমার মন চেয়েছে তাই, বুঝছো? আর একই টাইপের আরেকটা প্রিন্ট করতে চাচ্ছি, কার মধ্যে বলো? এলসের মধ্যে। একই টাইপের আরেকটা প্রোগ্রাম, আরেকটা লাইন প্রিন্ট করছি এর মধ্যে, খালি এখানে কি লিখছি? অড লিখছি। তবে একটু ভুল করছি, সেটা হচ্ছে পার্সেন্টেজ ডি দিলে মাস্ট হচ্ছে ভ্যারিয়েবলের নাম মেনশন করতে হয়, সেটা করিনি ভুল করে। এই হচ্ছে প্রোগ্রামটা। দেখো বাচ্চারা, আমি আগে একটু রান করে দেখাই, পরে আরও চেঞ্জ করব। দেখো বাচ্চারা, পরে তুলো। বলেছে এন্টার অ্যান ইন্টিজার, আমি দিয়েছি 87, বলেছে অড। আমি আবার রান করেছি প্রোগ্রামটা, রান করার পরে আমি দিয়েছি 76, বলেছে কি ইভেন। তোমরা বুঝতে পেরেছো সবাই? কোনো জায়গায় কোশ্চেন থাকলে করো। কোশ্চেন আছে? কারো কোশ্চেন নেই? শোনো, আমার আমার অনেক কথা বলার আছে আরও, আমার কথা শোনো। এইটাকে কি বলে জানো? এই লাইনটাকে কি বলে? এটাকে বলা হয় স্টেটমেন্ট। কি বলছি বলো? কার স্টেটমেন্ট? এই কন্ডিশনের স্টেটমেন্ট। লিখো না, দেখো আমার দিকে দেখাও, এ এই কন্ডিশনে এটা হচ্ছে কি স্টেটমেন্ট, আর এই স্টেটমেন্টটা কার? এলসের। এরকম একটা স্টেটমেন্ট থাকলে সেকেন্ড ব্র্যাকেটটা না দিলে প্রোগ্রাম ভুল হয় না, বাট দিতে পারবা। বুঝতে পেরেছো? মানে এটাও কিন্তু পারফেক্ট। কোনো সমস্যা আছে? ইফ এলস দিয়ে আমরা এটা সলভ করে ফেলছি, সমস্যা তো নাই। তাহলে একটা সংখ্যার জোড় বিজোড়ে এটা হচ্ছে কি সলিউশন। কোনো সমস্যা? আমি এখন অ্যালগরিদম ফ্লো চার্টে যাই। দেখো এটার জন্য যদি আমি অ্যালগরিদম ফ্লো চার্টে যেতে চাই, এটার জন্য অ্যালগরিদম ফ্লো চার্টে যদি যেতে চাই, দেখো প্রথমত ফ্লো চার্ট দেখাচ্ছি। ফ্লো চার্টে আমরা কি করলাম? প্রথমে স্টার্ট,
strt স্টার্ট, এরপরে ইনপুট করব n, ইনপুট করব কি বলো n, তাহলে আমরা স্টার্ট করে যেটা করলাম ইনপুট দিলাম n, ইনপুট কি বলো, ইনপুট হচ্ছে n, বুঝছো? এরপর শর্ত দেখো, দেখো শর্ত কন্ডিশন, কন্ডিশনের জন্য কোন শেপ লাগে, কন্ডিশনের জন্য এই যে রম্বস টাইপ শেপ বলে, কি বলে এটারে, কি বলো, ডায়মন্ড শেপ, ডায়মন্ড না কিনে সব গোল্ড কিনো, যার যার বিয়েতে অনেক বেশি গোল্ড পরার ইচ্ছা গোল্ড কিনে ফেল, এই 1 বছর পরে 3 লাখ যাবে। সবাই ওয়ার্ল্ডে কেন জানি গোল্ড স্টোর করতেছে আর কি, এই জন্য দাম এমন করে বাইরে যাইতেছে, বুঝছিস? চলো আমরা গোল্ডের বিজনেস করি সবাই মিলে। ওকে, দেখো বাচ্চারা, এই কথা বলো না, ডায়মন্ড শেপ দিচ্ছি দেখো, ডায়মন্ডের মধ্যে লিখলাম, কি লিখবো, লিখবো না ইফটিপ কিছু লিখবো না, আমি লিখছি হচ্ছে n% 2 ইকুয়াল 0, এবার 2টা কোশ্চেন মার্ক দিছি, এটা কোনো ব্যাপার না, কি লিখবে না লিখবে, কলেজে কি লিখে দেখাও তো আমাকে, কি লিখে এরকম জিনিস, ও জোস, সবাই কি বুঝছো, সবাই কি বুঝছো? এখানে কি লিখছি, জুম করলে এমন আসবে n% 2 ইকুয়াল 0, এটা লিখছি, একটা বা দুইটা এটা ব্যাপার না, আমি একটা দিচ্ছি। ওকে, সবাই কি বুঝতে পারছো? মানে n কে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্যের সমান কিনা, এটা যদি কি হয়, ট্রু হয় মানে ইয়েস হয়, তখন কি করবা, তখন প্রিন্ট করে দিবা হচ্ছে n ইজ ইভেন, n আউটপুট লিখলাম যে আউটপুট n ইজ কি বলো, ইভেন, বুঝছো? আর এটা যদি কি হয়, ফলস হয়, তখন আউটপুট কি করে দিবা, আউটপুট করবে, এটা কিন্তু অনেক সহজ প্রোগ্রাম, n ইজ কি বলো, অড, এরপর একটা কানেক্টর দিয়ে একবারে কি করে দিবা, শেষ করে দিবা। আমি বুঝাই দিচ্ছি, মনোযোগ দিয়ে সবাই দেখো, কোড বুঝতে কার সমস্যা আছে, কোড বুঝতে যদি সমস্যা না থাকে, দেখো এই সেই ইফের শর্তটা, এটা বুঝতে পারছো, এই শর্ত সত্যি হলে এইটা আর মিথ্যা হলে এটা না, শর্ত সত্যি হলে কি আউটপুট করলা n ইজ ইভেন, তারপরে কি n, আর মিথ্যা হলে কি আউটপুট করলা n ইজ অড, দেন কি শেষ, বুঝতে পারছো? এই দিক দিয়েও শেষ হচ্ছে, ওই দিক দিয়েও শেষ হচ্ছে, দুইবার শেষ করার কিছু নাই, কানেক্টর দিয়ে একবারে শেষ করছি, বুঝছো? ডায়মন্ডের মধ্যে জুম করে দেখাবো কি লিখছি, n% 2 ইকুয়াল 0, এটা এটা শর্ত, এটা দেয় আর কি, সবাই দেখলাম এভাবেই দেয়, কলেজে কি করে আমরা জিজ্ঞাইতেছে, এভাবেই দেয় কলেজে মনে হয়। আইএনটি দেওয়া ভালো না, এটা একটা ফ্লোট নাম্বার আবার ইভেন অড হয়, আরে হ্যাঁ না ঠিক আছে, আর কুছ और कुछ বুঝি না, বল আমাকে বল, দরকার নেই, ইফেলস তো করাইছি, তো ইফ দিয়ে তো করা যায়, এটা করাইছি না, এখন এই রিভিশন ক্লাসে এমন করে করাতে হয় না, পোলাপাইন ও ইয়ে হয়ে যাবে, এটা তো বুঝছো? ওকে, লাস্ট একটা প্রোগ্রাম দেখাচ্ছি তোমাদেরকে, লাস্ট মুছে দিলাম, ও এটা দিয়ে বানাও, এটা অ্যালগরিদম বানিয়ে দেখাও দ্রুত। আচ্ছা এখন দেখো, আমি এটার জন্য অ্যালগরিদমটা করবো, ফ্যান বন্ধ করে দাও নাহলে মরে যাবো আমি, হ্যাঁ ফ্যান 2টা বন্ধ করো, আর এই যে এই কর্নারে লাইট, লেফট, হ্যাঁ বটম,
দেখো ধাপ 1 এই ঘোড়ার ডিম, দেখো ধাপ 1 এটা সহজ বলে দিচ্ছি মুখে, স্টার্ট, এটা তো বুঝছো। এরপরে ধাপ 2 এ কি, n এর মান গ্রহণ, ইনপুট দ্য ভ্যালু অফ n, বুঝছো বুঝছো। এরপরে দেখো বাচ্চারা ধাপ 3 এ n পার্সেন্টেজ টু ইকুয়াল 0, শর্তটি সত্য হলে ধাপ, শোনো শর্ত এটা না, তাহলে 4 পরেরটা 5 হবে। ধাপ 4 এ যাই মিথ্যা হলে কই যাবা, ধাপ 5 এ যাই। ইফ এইটা বুঝছো, ইজ ট্রু গো টু স্টেপ 4, এলস গো টু স্টেপ কত 5, শেষ। এরপর ধাপ 4 এ দেখো বাচ্চারা, ধাপ 4 এ কি করলাম, ধাপ 4 এ কি ইভেন প্রিন্ট করব, তাহলে কি করব বলো না, বাংলায় বলো। হ্যাঁ, এন জোড় প্রদর্শন, এখন জ্ঞানজাম হইতেছে কি জানো, দেখো জ্ঞানজাম কোথায় জানো, এটা কি হবে এন বিজোড় প্রদর্শন, এটা তো সবাই বুঝছই। এখন দেখো বাচ্চারা, একের পরে বলছি 2 এ যেতে, কিন্তু একের পরে কি 2 এ গেছে না, এই 4 এর পরে অটোমেটিক হয়ে যাবে 5 এ যাবে না, তাহলে এন জোড় প্রদর্শন করে সে কি করবে, এন বিজোড় প্রদর্শন হবে। কিন্তু এখানে একটা কাজ করতে হবে যে এবং ধাপ 6 এ যাই, এটাই গুরুত্বপূর্ণ। ধাপ 6 কি কাজ শেষ, ভালো করে দেখে বুঝো। দেখো ভালো করে দেখো বুঝো কিনা, হ্যাঁ। স্টেপ 4 এ লিখবা হচ্ছে আউটপুট n ইজ কি ইভেন অ্যান্ড গো টু স্টেপ কত 6, অ্যান্ড ঠিক আছে, অ্যান্ড গুরুত্বপূর্ণ। সবাই কি বুঝছো, কাহিনী বুঝছো? এই তুমি বুঝছো, তোমার আমি সোমাইয়া, কি নাম আর পুরা নাম কি, শোন তোরা জীবনে ধর কোনোদিন যদি রাস্তায় টাস্তায় দেখাও হয়, জিজ্ঞেস করিস না যে স্যার আমার নাম আপনার মনে আছে, এমনি এটা বলি যে আমার চিনবো তো 100%, বুঝছো, 20 বছর পরেও চিনবো, কিন্তু নাম জানি না কারো। ধর তোর হাজব্যান্ডের সাথে আসিস, আমার যদি জিজ্ঞেস স্যার আমাকে চিনছেন, আমি তো বলবো হ্যাঁ। এ যদি বলিস যে আমার নাম কি, অপমানিত হবি কিন্তু তুই। আবার বলো, কেন লিখেছি, কে বলতে পারবা 5 এ কেন লিখি নাই? 5 এর থেকে তো এমনি 6 যাবে, একের থেকে বলছি 2 এ যাইতে, এই জায়গায় তো লাফাইতে হচ্ছে। 4 এর পরে যদি কিছু না বলতাম 5 এ যাইতো। আমি চাই না সে কি বলে জোড় প্রিন্ট করে আবার কি করবে, বিজোড়ও প্রিন্ট করবে, একটাই তো। ইয়েস, বুঝেছো? কোনো কোশ্চেন? আচ্ছা শোনো, 3টা সংখ্যার মধ্যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, বড়, খুবই সহজ করে দেখাবো, একদম পানি করে দেখাই দিচ্ছি, ঠিক আছে? কি বলছি বলো, 3টা সংখ্যার মধ্যে বড়, প্লিজ কথা বলো না, অনেক গরম আমারও লাগছে। এ নামে একটা ভ্যারিয়েবল, বি নামে একটা ভ্যারিয়েবল, সি নামে একটা ভ্যারিয়েবল, বুঝছো? এরপরে বললাম এন্টার 3 নাম্বারস, ইন্টিজার নাম্বারস বললাম, ওকে। এন্টার 3 কি বলছি, ডিফারেন্ট নাম্বারস বললে ভালো হতো, আচ্ছা বলি নাই তো বলিনি, ফ্লোট নিয়ে নিচ্ছি।
তাহলে জোড় বিজোড়টা খালি ইয়ে দিবা, ইন্টিজার দিবা, বুঝছো? আর সবগুলো ফ্লোট দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে ABC এরপরে কি বললাম, এন্টার 3 নাম্বারস, পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এফ। প্রথমটা নিয়ে রাখছি কোথায়, এতে, পরেরটা নিয়ে রাখছি বিতে, তারপরটা কই রাখছি, বুঝছো? আমি কি দিয়ে করব, ইফ দিয়ে করে দিচ্ছি, ইফ দিয়ে, হ্যাঁ সমস্যা নেই। ইফ 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 এ পার্সেন্টেজ, না না পার্সেন্টেজ কেন, ইফ এ মোর দেন বি অ্যান্ড এ মোর দেন কত, সি, তখন পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট, পার্সেন্টেজ ডি ইজ দ্য LARGEST, লার্জেস্ট। পরিচয়টাকে এ। একইভাবে বি এর জন্য একটা লিখবা, সি এর জন্য একটা লিখবা, শেষ কোড। অনেকভাবে করা যায়, আমি রেগুলার ক্লাসে তোমাদেরকে এটা ইফ দিয়ে করাই, এলস ইফ দিয়ে করাই, নেস্টেড ইফ দিয়ে করাই, বাট এই পরীক্ষার আগে এত শেখার দরকার নেই। কলেজ এত কিছু বুঝবেও না, এত কিছু করতেও বলবে, খালি 3টা সংখ্যার মধ্যে বড় বের করার প্রোগ্রাম লিখো, প্রোগ্রাম হলেই হয়েছে। তাহলে ইফ, এবার বির জন্য লিখছি বি গ্রেটার দেন এ, বি গ্রেটার দেন সি, পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট, পরিচয় হচ্ছে কি বলো, বি। একইভাবে কার জন্য লিখবা, সি এর জন্য লিখবা। বুঝতে পারছো তুমি? আবার বলো। ও ভালো কোশ্চেন করেছো, বুঝাচ্ছি। সি গ্রেটার দেন এ অ্যান্ড কি, সি গ্রেটার দেন বি, পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট, এটা হচ্ছে কি সি। শোনো এক এক করে কথা বলি। প্রথম কথা হচ্ছে এইটা একটা অপারেটর, এটাকে অ্যান্ড লজিক্যাল অপারেটর বলে। লজিক্যাল অপারেটর অ্যান্ড হচ্ছে 2টা অ্যাম্পারসেন্ট দিতে হয়। অর চিনো না, অরের জন্য 2টা এরকম খাড়া দাগ দিতে হয়, এটা হচ্ছে অর, এটা কিন্তু অ্যান্ড, বুঝেছো? তোর নাম কি রে, দন্ত সদে, সিন, ভেরি গুড, ভালোই পারছি। হয়েছে? এই প্রিন্টএফের ও লাস্ট প্রিন্ট, হ্যাঁ, এন্টার 3 নাম্বারসের পরে কি দিবা, কিছু পার্সেন্টেজ ব্যাকস্ল্যাশ এন দাও। দেখো প্রোগ্রামটা দেখো বাচ্চা কাচ্চা, এন্টার 3 নাম্বারস, বুঝছো? এন্টার 3 নাম্বারস, আমি দিয়েছি 5, আমি দিয়েছি 8, আমি দিয়েছি 9। আহারে ভুল করেছি, আমি ভুল করেছি, ভুল। বুঝছো? প্রোগ্রাম রান করছি, এন্টার 3 নাম্বারস, আমি দিয়েছি 6, আমি দিয়েছি 3, আমি দিয়েছি 9, বলতেছে 9 ইজ দ্য লার্জেস্ট। বুঝতে পারছো? যেটাই দিই এটা হবে, পারফেক্ট হবে। কোশ্চেন থাকলে করতে পারো, কোড নিয়ে কোশ্চেন থাকলে করো। একটা কোশ্চেন করেছো, সেটা হচ্ছে 2টা অ্যাম্পারসেন্ট কেন, আমি বুঝাই বলছি যে এটা একটা অ্যান্ড লজিক্যাল অপারেটরের জন্য দিতে হয়, অ্যান্ড এটা। তারপর আর আসলে এটা ইফ দিয়ে লিখেছি, তাই ইফের স্ট্রাকচারটা এমন, ইফ কন্ডিশন স্টেটমেন্ট। এই প্রোগ্রামটা অনেকভাবে করা যায়। এলস, এটা ইফ এলস দিয়ে করা যাবে না, ইফ এলস দিয়ে করা যাবে না, যে তুমি এই 2টা ইফ দিবা এটা এলস, এমন হবে না। এটা এলস ইফ দিয়ে হতে পারতো। এলস ইফে ফার্স্ট সেটে ইফ হয়, মাঝের যতগুলা সব হয় এলস ইফ, আর তো না, এই জন্য এলস ইফ দিলাম না, এটা হয় কি এলস। এটা করা যেতে পারতো, এটা করা যেতে পারে, বাট এত শিখাচ্ছি না ইচ্ছে করে আর কি। এটাও একটা সলিউশন। ইফ, এটাকে এলস ইফ বলে। এই স্ট্রাকচারটা কিসের স্ট্রাকচার বলছি, এলস ইফ। এলস ইফে প্রথমে থাকে ইফ, বাকি সবগুলা কি এলসিফ এলসিফ, আর লাস্টে এটা থাকে কি এলস। ইফ দিয়ে মেরে দাও, সমস্যা কি, ইফ দিয়ে মেরে দাও, এটাই পারফেক্ট। বুঝছো? 3টা সংখ্যার মধ্যে বড় বের করার জন্য আমরা ফ্লো চার্ট দেখে ক্লাসটা শেষ করব, ঠিক আছে? দেখো বাচ্চারা, এটা আমি 3টা নম্বরের মধ্যে ফ্লো চার্ট দেখাচ্ছি, সবাই দেখো। এটার মতো করে দেখাবো না আর কি, বুঝছে? প্রবলেম সলভ করতে পারলে হয়েছে। স্টার্ট করলাম, প্রথমে স্টার্ট, এরপরে করলাম কি জানো,
ইনপুট করলাম এবিসি, করলাম বলো ইনপুট এ কমা বি কমা সি, ইনপুট এ কমা বি কমা সি। সবাই বুঝছো? শোনো, আমরা তিনটার মধ্যে বড় বের করতে আসছি না, আমরা আসছি কি করতে বলো, তিনটা সংখ্যার মধ্যে বড় বের করতে। তো আমি প্রথমে যেই শর্তটা দিলাম সেটা হচ্ছে এ গ্রেটার দেন বি কিনা, এটা একটা শর্ত দিয়েছি, বুঝছো? এ গ্রেটার দেন বি কিনা এটা একটা শর্ত দিয়েছি। এটার সাথে এটার কোনো মিল খুঁজে পাবা না আর কি, বুঝছো? এটার সাথে এটার কোনো মিল খুঁজে পাবা না। আমি শর্তটা দিয়েছি কোনটা, ইফ এ গ্রেটার দেন বি কিনা, এই যে শর্তটা। এখন কথা হচ্ছে ভাইয়া আমার দিকে তাকাও, কেউ লিখো না। ধরো তিনজনের মধ্যে বড় বের করতে আসো, তিনটা মানুষ, একটা এ একটা বি একটা সি। তো তুমি দেখা গেল যে প্রথমে এই দুইজনকে ডাক দিলা, আমার দিকে তাকাও সবাই, এই দুইজনকে ডাক দিয়ে দেখলা যে এই শর্তটা সত্যি, মানে কি এ ধরো বি এর থেকে বড়, তাইলে কি তুমি বলতে পারবা যে এ সবার বড়? এটা বলা যায়? সি তো এন বাকি আছে। তার মানে এই শর্তটা সত্যি হইলেও কে বড় বলতে পারবা না, মিথ্যা হইলেও কে বড় বলতে পারবা না। পারবা? কিন্তু এই শর্তটা সত্যি হলে, এই শর্তটা ইয়েস হলে বা ট্রু হলে বা হ্যাঁ হলে আমরা একটা জিনিস বুঝতে পারি যে আমাদের আসলে বি আসলে সবার বড় না, হয় এ সবার বড়, না হলে কি সি সবার বড়। সবাই কি বুঝছো? এই শর্তটা সত্যি মানে কি, মানে এ হচ্ছে বি এর থেকে বড়। এ যদি বি এর থেকে বড় হয় তাহলে এটা তো বুঝছি যে বি বাদ। এই শর্ত সত্যি মানে কি বি বাদ, বড় হওয়ার দৌড় থেকে কে বাদ? বি বাদ। তখন আমরা কাকে চেক করব? তখন আমরা চেক করব হচ্ছে এ আর সি এর মধ্যে। এবং এইটা সত্যি হইলে, এটা যদি কি হয়, সত্যি হয় 100% কে বড় বলো? এ বড়। 100% এ বড়। তখন আমরা প্রিন্ট করে দিব, আউটপুট করে দিব কি, আউটপুট এ ইজ এ বড়। আউটপুট করে দিলাম কত, আউটপুট এ ইজ লার্জেস্ট। এ ইজ দ্য কি, লার্জেস্ট। এখানে লিখছে ইজ দ্য লার্জেস্ট, বুঝছো? আর এই শর্তটা মিথ্যা হইলে তুমি একটু বুঝো, ভালো করে বুঝে দেখো, এই শর্তটা সত্যি বলেই তো এখানে আসছে। এই শর্ত সত্যি মানে অলরেডি বি বাদ। এখন হয় এ বড় বা সি বড়। এই শর্ত সত্যি হলে এ বড়, আর এই শর্তটা মিথ্যা হলে কে বড় হয়ে যাবে? সি বড় হয়ে যাবে। তাহলে এই শর্তটা মিথ্যা হলে কি করব বলো? এই শর্তটা মিথ্যা হলে, এই শর্তটা মিথ্যা হলে যেটা করব, আউটপুট করব কি, আউটপুট করব সি ইজ দ্য লার্জেস্ট। বুঝতে পারছো? সেমভাবে দেখো এই শর্তটা তো মিথ্যা হইতে পারে, এটা তো এই শর্তটা মিথ্যা হওয়া মানে কি, এ বড় না বি এর থেকে। এ যদি বি এর থেকে বড় না হয়, এ তো আর সবার বড় হবে না, তাহলে এ বাদ। এ যেহেতু বাদ, তখন কি হয়, বি সবার বড়, না হলে কে সবার বড়? সি সবার বড়। তাহলে বি সি এর মধ্যে চেক হবে। এটা যদি হ্যাঁ হয়, এটা যদি হ্যাঁ হয়, তখন কি বি বড় প্রিন্ট করবা, আর না হলে কি বলো, সি বড় প্রিন্ট করবা। বুঝতে পারছো? বুঝতে পারছো? দেন একসাথে একটা কানেক্টর দিয়ে সবাই কি করে দিবা, শেষ করে দিবা। ঠিক আছে? সে কি বুঝছো?